আচ্ছা, সত্যজিৎ, an abnormal collision has occurred. Program needs to terminate. Do you want to save? এই তো আপনার একটা প্রবলেম, সত্যজিৎ। তারপরে দেখি আজিজ। না, ভার্সন তো ডিপেন্ড হওয়ার ইয়া না, প্রবলেম না, যা আঁকাচ্ছে। হ্যাঁ, আঁকতে গিয়ে হয়তো ভুল করছেন কোথাও। এটা কে? বলেন। কেন? হুম, কেন, কি সমস্যা কি? না তো, কেন এক্সেসিভ থাকবেন? এই যে এখানে প্রপার্টি চেঞ্জ করা হয়েছে। প্রপার্টি, এটা যখন ক্লিক হবে তখন প্রপার্টিটা চেঞ্জ হয়েছে কিনা, যে প্রপার্টিটা। না না, আপনি কলাম, এই যে কলাম অ্যাসাইন করে দিয়েছেন বিমে। আমি আপনাদেরকে এই যে এগুলো কলাম সব দেখেন আপনি, এই যে যখন আমরা সাবজেক্ট দিচ্ছি সেকশন প্রপার্টি যখন ক্লিক করব তখন দেখেন এই যে এই লালগুলো হচ্ছে আপনার ইয়া, এই যে এগুলো কলাম, ঠিক আছে, লালগুলো হচ্ছে বিম। কিন্তু আপনি অনেক জায়গায় এখানে বিমের জায়গায় কলাম অ্যাসাইন করে ফেলছেন। তারপরে নিচেও দেখলাম যে এখানে হঠাৎ করে একটা বিম। এটা শোনেন, আমরা কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইটা করতে না পারলে আমরা কিন্তু এরপর আগাতে পারবো না। আপনারা যদি এর পর্যন্ত এই ফ্রেমিং আঁকাটা যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু সামনে আগানো যাবে না। এটাই কিন্তু মেইন চ্যালেঞ্জিং ইস্যু আমাদের। এই যে এখানেও বিম আঁকে ফেলছেন আপনি, এই যে বেজে তো আমি আঁকতে বলি নাই। আপনারা ভিডিওগুলো ভালো করে তো ইয়া করতে হবে। না, এটা তো আমি বলছি আপনাকে, যে আপনি আমার জিজ্ঞেস করছেন। আচ্ছা, আমি আরেকটা দেখি, মানিক চন্দ্রটা দেখি একটু। হ্যাঁ, মানিক চন্দ্র কে? কে? আচ্ছা, আপনি ছাদে করে ফেলছেন, তাই না? আপনি এটা করার সময়, সিলেক্ট করার সময় আপনাকে নিচে একটা ফার্স্ট ফ্লোর করা উচিত ছিল। আপনি যখন এটা আঁকতেছেন, এটা 3D ওপেন ছিল না? মনে হয় ছিল না। তাহলে আপনি দেখতেন যে হ্যাঁ, আমরা টপে আঁকবো না, আমরা সবসময় ফার্স্ট স্টোরি, মানে একদম এই যে এলিভেশন ইয়াতে প্ল্যানে এই যে পার্কিং লেভেল, এটা ধরে এই লেভেলে করব। কেমন? এই লেভেলটাতে করব। কোনটা? না, এটা হচ্ছে, শোনেন, ডিফাইন যখন করবেন, যখন সেকশন প্রপার্টি আমরা তৈরি করি, এই যে বিমটা যখন সিলেক্ট করছি, মডিফাই শো প্রপার্টি, তখন কিন্তু একটা কালার আমাদের কাছে আসে। এই যে কালার, এটা মানে ওই বিমটা এই কালার হবে। ওটা লাল ছিল, এই জন্য লাল শো করছে। এটা নীল। যেমন এটা যদি আমি দেখি, কলামটা কি কালার দিছিল? কলামটা পিঙ্ক।
তাহলে আমরা এখন দেখি সেকশন প্রপার্টিজে গিয়ে আমরা যদি প্ল্যানটা দেখি একটু। কি ব্যাপার, ফ্লোরটা কই? আচ্ছা, স্টোর 13 এ করছে, এখানে অলরেডি হবে না আসলে। তাহলে কি বলতে চাচ্ছিলাম, সেকশন প্রপার্টি, তাই তো? দেখছেন পিঙ্ক আর ইয়া, ও বিলটা দিছিল কি, কলামটা দিছিল পিঙ্ক কালার, বিলটা দিছিল ওই কালারটা। কিন্তু যখন সেকশনটা করেন তখনই আপনি যদি ইন্ডিভিজুয়াল ওই বিমটাকে একটা কালার দেন, সেই কালার এখানে শো করবে যখন সেকশন প্রপার্টিজে। আচ্ছা, আরেকটা হয়তো ও আমাকে প্রশ্ন করতেছে যে যে এখানে যদি কোনো একটা ভুলে যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে আসলে এই আর কি। এখানে আপনি ঠিক দেখেন এই জায়গাটাতে, এই যে এই জায়গায় তিনটা অপশন আছে, তিনটা অপশন। ওকে, এই তিনটা অপশন একদম কর্নারে থাকে ওরা। একটা হচ্ছে ক্লিয়ার, আরেকটা হচ্ছে প্রিভিয়াস সিলেক্ট, পিএস, আর অল। মানে আপনি যদি কোনো জিনিস, পুরো জিনিসটা যদি সিলেক্ট করেন তাহলে অল সিলেক্ট, অথবা আপনি যদি এখানে এখন এখন সিলেক্ট হয়ে আছে, এখন আপনি ডিলিট মানে এটা আনসিলেক্ট করবেন কিভাবে? এই যে ক্লিয়ার দিলে ইয়া হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। কেমন? হয়তো এর আগের অপশনটা আপনার চাচ্ছেন আবার প্রিভিয়াস সিলেক্ট, ও সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে এখানে এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, প্ল্যানের মধ্যে দেখাতাম। আচ্ছা, প্ল্যানে যদি দেখাই, এই যে এখন একটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা সিলেক্ট, তিনটা সিলেক্ট হয়ে গেছে। আমি ক্লিয়ার করে ফেলতে চাই, এটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, ডিলিট হয়ে যাবে, যে কোনো একটা ডিলিট, কিবোর্ডের ডিলিট। ঠিক আছে, প্রিভিয়াস সিলেক্ট হলে প্রিভিয়াস সিলেক্ট আসবে, আর অল সিলেক্ট হলে অল সিলেক্ট, পুরো পুরো মডেলটাই সিলেক্ট হবে, অল সিলেক্ট। ক্লিয়ার করতে চাইলে সিলেক্ট করে, আনসিলেক্ট করলে ক্লিয়ার। এই তিনটা দিয়ে মূলত আমরা দেখব। আচ্ছা, এখন এটাও হলো না, কয় জিরো আমারটা দেখি। আচ্ছা, এটা ওই শুধু গ্রিন লাইনটা গেছে। আচ্ছা, না, ঘটনা হচ্ছে কি, আপনারা যদি হোমওয়ার্কটা যদি এই টাইমের ভিতর না দেন, তাহলে কিন্তু আজকে যে পড়াগুলো জমে যাবে। আপনি তো এগুলো করতে করতে আরেক সপ্তাহ সময় শেষ, আপনি এখানে ভুল করে রাখছেন, তাহলে তো মানে আগাইতে পারবেন না। কিন্তু আজ যেটা দেখছিলাম না, এটা হচ্ছে আরমান, একটা দেখছি উপরে। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো ভালো করে দেখতেছেন না, এই জন্য ভিডিও দেখবেন, একসাথে দেখবেন আর কথাগুলো শুনতে থাকবেন, আঁকতে থাকবেন। হ্যাঁ, এটাও ভার্সনের কারণে হচ্ছে। কেমন, আপনি ভার্সনটা ইউজ করতেছেন 22, যদি 22 আপার ভার্সন করেন, আমার এটা কিন্তু 21 আপার ভার্সনে করেন, তখন আর এটা কিন্তু ওই ওভাবে পাঠালে হবে না। .e2k ফাইল একটা হবে, .e2k ফাইল, .e2k একটা ফাইল আসবে আপনার ওখানে, ওইটা পাঠাবেন। আমি এখান থেকে আমার ইয়া থেকে .e2k ফাইলটা ওপেন করব। .e2k ফাইল যদি আপার ভার্সনটা লোয়ার ভার্সন ওপেন করতে হয়, সাধারণত লোয়ার ভার্সনটা আপার ভার্সন ওপেন হবে, কিন্তু আপার ভার্সনটা লোয়ার ভার্সন ওপেন হবে না। এই জন্য .e2k ফাইলটা আমাদেরকে দিতে হবে, এই যে ইম্পোর্ট করে আনতে হয়। এই যে .e2k টেক্সট ফাইল, এই যে দেখতে পাচ্ছেন, এটা যখন দিবে তখন আমার খুঁজবে আমার .e2k ফাইলটা কোথায়। তখন আপনি যেটা দিবেন সেটা আমি সিলেক্ট করলে এখানে ওপেন দিলে আমার এটা আপার ভার্সনটা ইয়া হবে। আর যদি সেম ভার্সন হয় তাহলে .edb, অথবা লোয়ার ভার্সন হলে .edb ফাইল দিলে আমার ওপেন হবে। কেমন, কিন্তু ইয়াটা হবে না, আপার ভার্সনটা আমার এখানে ওপেন হবে না, বা আপনার যদি থাকে আপনিও আপার ভার্সনে পারবেন না। হ্যাঁ, এটা
কোনটা এটা? কারণ আপনারা যে অবস্থায় আছেন আমি তো আর আগাইতে পারবো না সামনে, আপনাকে এই স্টেজ থেকে পারিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন স্টেজ। হ্যাঁ, এখানে আপনি ইয়া দেন নাই তো? আচ্ছা, এখানে যে বিমটা, এভাবে কিন্তু বিম কানেক্ট করা যাবে না। আমরা শেয়ার ওয়ালের বিম কিন্তু এভাবে চালাই না। বিমটা কিন্তু এনে কিন্তু এখানে রেস্ট করাই দিই, তাই না? বিমটাকে এভাবে টানি দেই, দেই না। সুতরাং বিম কিন্তু এখানে দেওয়া যাবে না। শেয়ার ওয়ালের ভিতরে কোনো বিম থাকবে না, ঠিক আছে? এই যে বিমটা এসে এখানে কানেক্ট, বিমটা এসে এখানে কানেক্ট, বিমটা এসে এখানে কানেক্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন? এখানে গিয়ে বিমটা টেনে দিয়েন না, কিন্তু বিমটা এসে এখানে রেস্ট করবে। এখন কি করব বলেন আপনাদের জন্য? আচ্ছা, যেহেতু এটা ফার্স্ট ফ্লোর লেভেল, পার্কিং লেভেল, সো এই বিমটা কি দরকার আছে? এই বিমটা কি দরকার আছে? এটা একটা স্ল্যাব, হ্যাঁ? এটা দরকার তো নাই, পার্কিং লেভেল এটা দরকার নাই। এই বিমটা কি দরকার আছে এই স্ল্যাবের মাঝখানে? দরকার নাই। আর এরকম স্ল্যাবের সাথে মাঝখানে যদি কোনোদিন বিম পড়ে যায়, বারবার বলতেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যতদিন এইটা করবেন ততদিন মনে রাখবেন, যদি কোনো কারণে মাঝখানে কোনো বিম পড়ে যায় স্ল্যাবের মাঝখানে, তাহলে স্ল্যাব দুইটা করতে হবে। বিমকে ক্রস করে স্ল্যাব করা যাবে না। যদি কোনো কারণে এখানে মাঝখানে বিম পড়ে, তাহলে এখানে একটা স্ল্যাব, সেই রকম একটা স্ল্যাব আছে, এখানে একটা মাঝখানে একটা বিম পড়ে গেল, তাহলে এখানে একটা স্ল্যাব, এইখানে একটা স্ল্যাব, বিম ক্রস করে স্ল্যাব যাবে না। কেমন? তাহলে ওয়ার্নিং এ ধরে ফেলবে আপনাকে। এই বিমটাও তো দরকার নাই, যেহেতু এটা পার্কিং লেভেল, এটা গাড়ির পার্কিং লেভেল, এদিক থেকে উঠবে, উঠে ইয়া হবে। এই বিমটা দরকার আছে? এটা দরকার নাই। আর বিমটা এটা মধ্যে কাটলেন কেন? এই বিমটা দরকার আছে? না না, বিমটা এখানে দিতে পারতেন। উপরে গিয়ে হয়তো, যেহেতু ভয়েড আছে সেজন্য বিমটা হয়তো 19-20 হবে, কিন্তু এটা তো পার্কিং লেভেল, এখানে বিমের সাথে কোনো সম্পর্ক নাই, গাড়ি পার্কিং এর কোনো সম্পর্ক নাই। কলাম সমস্যা হইতে পারে, আর বিম কি সমস্যা হবে? বিম তো সমস্যা না। ড্রয়িং এ টিপিক্যাল ফ্লোর আছে, অতটা তো মার্ক আপনাকে করবে না, আপনাকে নিজে নিজে কিছু বুদ্ধি খাটাইতে হবে এই জায়গায়। যেমন যেমন আমি দেখাই আপনাকে, যে বিমটা আছে ওই বিমগুলো তো টিপিক্যাল ফ্লোরের জন্য বিম দেখানো আছে, গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট ফ্লোরের জন্য তো সে বিম দেখায়নি। কারণ আপনি এখানে যে কোনো জায়গায় বিম দেখাইতে পারেন, এই বিমে আপনার কি অসুবিধা হবে? গাড়ি পার্কিং এর উপরে বিমটা যদি এদিকে দেন বা এদিকে দেন, কি এমন অসুবিধা? কোনো আপনার কোনো বিষয় নাই। কিন্তু বিম প্রবলেম হবে কোন জায়গায়? বিমটা প্রবলেম হবে আপনার টিপিক্যালে গিয়ে, এখানে ভয়েড আছে, ভয়েড চাইলেও আপনি এখানে বিম দিতে পারতেন যেখানে সেখানে। তারপর হচ্ছে যে আপনার রুম ডিভাইডিং আছে, কলামের একটু কলামের বিষয় আছে, যাতে বিম গেলে দেখা যাচ্ছে বেডরুমের মাঝখানে বিম চলে যাচ্ছে, তাহলে তো আপনার অসুবিধা তো এটা। এখন এখানে যে বিমটা লোকেশনটা দেওয়া আছে, এটা কিন্তু টিপিক্যালের জন্য, রেয়ার জন্য না, বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরের জন্য না। ওকে, না, এই যে বিম একটা আছে তো, এই যে বিম দেখানো আছে, এই যে বিম দেখানো আছে, ও আছে তো, দেখাইছি তো সে। এখান থেকে আপনি দেখতে পারেন, বিম সে দেখাইছে তো। আচ্ছা, কলাম সহ নিলে মনে ভালো হবে। এই যে
না, এটা টিপিক্যালের জন্য, গ্রাউন্ড ফ্লোরের জন্য এই ব্যাপারটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এটার বিম আর এটার তো মিল নাই, এখানে ভয়েড আছে, এখানে তোর ভয়েড নাই, তাই না? সো আপনাদেরকে ওভাবে কাজ করতে হবে। আচ্ছা, এটাও তাহলে আপনি ইনকমপ্লিট, তাই তো? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি বলেন? আমরা আগাইতে পারবো না তো? ওকে, এই যে দেখেন, আমরা এখানে বিম, হ্যাঁ, কোনো সমস্যা? তাহলে বিমটা সিলেক্ট করি আমরা। বিমটা অবশ্যই আমি আপনাকে গত ক্লাসে বলছিলাম যে এটা সিলেক্ট করলে অবশ্যই এটা প্রপার্টিটা চেক করে নিতে হবে। এটা বিম যদি আঁকে তাহলে বিমটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, বিমটা সিলেক্ট করার আগে আমাকে একটু দেখে নেই যে বিমটা আসলে কোন দিকে গেছে। এটা হচ্ছে আমাদের টিপিক্যাল বিম।
এদিকে বিমটা মনে সামনের দিকে চলে আসছে, তাই না? এখানে অবশ্য একই আছে, কিন্তু উপরের বিমটা কিন্তু একটু শিফট হয়েছে, যে সামনে চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের পার্কিং লেভেলে কিন্তু এটা আবার নিচে, পার্কিং লেভেলের নিচে। এই বিমটা কি এখান দিকে আসছে নাকি এটা এদিকে গেছে, এটাই দেখার বিষয়। আচ্ছা, এটার থেকে এদিকে আসছে, এটা ক্রস বিম হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি এটাই আমাদের স্ল্যাবটা একটু দেখে নিই। আমরা স্ল্যাবটা কি দিয়েছিলাম, আমরা একটা 5 ইঞ্চি থিকনেসের একটা স্ল্যাব আঁকছিলাম আগে। আপনারা কেউ একজন যদি সঠিকভাবে করতেন তাহলে আমাকে এই সময়টুকু আর লাগতো না, কি তার থেকে আমি আগাইতে পারতাম। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের বাট এখানে একটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে পার্কিং লেভেল, কেমন? মানে আমি কোন লেভেলটা আসলে আঁকছি, লেভেল যেটা আঁকছি সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা আঁকতেছি, এটা তো বেস, তাই না? এই লেভেলটা তো বেস। হ্যাঁ, এই লেভেলটা আমরা আঁকতেছি না, এটা এটা তো বেস আমরা আঁকতেছি, কিন্তু আসলে এই লেভেলটা পার্কিং লেভেল। মানে গাড়িটা এইভাবে উঠে এইভাবে গাড়িটা যাবে, আর যেটা নামবে সেটা এখানে নামবে। ক্লিয়ার কিনা? একটা গাড়ি উঠবে এখানে, আমরা যেটা আঁকতেছি এই ফ্লোরে, আর একটা গাড়ি হচ্ছে নিচে বেসমেন্টে নামবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমার বেসমেন্টে যখন নামবে এই লেভেলটাই তো আমরা আঁকতেছি, তাই না? এই যে এই লেভেলটা, এই লেভেলটা, এই জায়গাটা আমার কি পাঞ্চ রাখতে হবে একটা, নাহলে তো গাড়ি ঢুকবে না। তাহলে স্ল্যাবটা কি হবে, একটা পাঞ্চ রাখতে হবে। এবং এই দুইটা কলাম
এই দুইটা কলাম কি হবে, ঘুরে ফেলতে হবে। এটা যদি এভাবে থাকে, এই ডিরেকশনে থাকে, গাড়ি নামতে পারবে? গাড়ি নামতে পারবে না। সো এই দুইটা কলামকে রোটেট করতে হবে, এই দুইটা কলামকে রোটেট করে ফেলতে হবে এবং এই স্ল্যাবটা আসলে ডিলিট করতে হবে, করে আসলে স্ল্যাবটা হবে এই জায়গায়। স্ল্যাবটা হবে এই জায়গায়। এটা হচ্ছে বেসমেন্টের জন্য নামার জায়গা। আরেকটা বিষয় আছে যেটা আমাদের আর একটু চিন্তা করতে হবে ওই জায়গায়, এই স্ল্যাবটা আসলে কিসের উপর থাকবে, এবং এই বিমটা তো দিতে পারবেন না আপনি। বিম দেওয়া যাবে? এই লেভেলে বিম দেওয়া যাবে? সম্ভব? বিম দিতে পারবেন এই জায়গায়? মানে এই জায়গায় কি বিম দিতে পারবেন? এই বিম হলে গাড়িতে বাঁচবে না। এই লেভেলে যদি আপনি বিম দেন, এখানে যদি বিম দেন, গাড়িটা নামতে পারবে? ওপেন থাকলে এই বিমটা আসলে দেওয়া পসিবল না। এই বিমটার কথা বলতেছি আমি। এই যে এই জায়গায় এখানে একটা বিম আছে, কিন্তু কলাম টু কলাম আমি কানেক্ট করেছিলাম না, ওই বিমটা দিলে তো গাড়ি নামতে পারবে না। হয় এটা বিমটাকে ডাউন করতে হবে, ডাউনে নিচে দিতে হবে, অথবা বিম থাকবে না, উপরে গিয়ে থাকবে, ফার্স্ট ফ্লোরে গিয়ে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা বুঝতেছেন আপনারা, যে কোথায় বিমটা কেন আমি অ্যাভয়েড করতে যাচ্ছি? তাহলে এখানে কিভাবে সম্ভব? এখানে এখানে নিশ্চয়ই তাহলে একটা কলাম দিতে হবে। এই বিমটা তো আপনি কিসের, এই বিমটা তাহলে কিসের উপর থাকবে? তাহলে এখানে একটা কলাম আমাকে প্রোভাইড করতে হবে। এখানে একটা ছোট্ট করে কলাম দিতে হবে। এই যে নাহলে এই স্ল্যাবটা কি থাকবে? আমি একটু দেখাই আপনাকে, তাহলে আরো ক্লিয়ার হবে। এই এখন দেখেন, ঠিক আছে না? এখন ঠিক আছে। এই বিমটা যদি থাকতো তাহলে আপনি কি গাড়ি নামাইতে পারতেন? গাড়ি নামাইতে পারতেন না তো। এখন বিম এটার একটা সার্টেন পিরিয়ডে এখানে একটা হয়তো বিম আপনাকে দিতে হবে ডাউন লেভেলে। কেমন? এই লেভেলে একটা বিম আপনাকে পরে প্রোভাইড করে দিতে হবে, বাট এখানে একটা শর্ট কলাম দিতে হবে। উপরে গিয়ে কিন্তু এটা কিন্তু মিলে যাবে, উপরে গিয়ে কলামটা উঠবে না, উপরের তলায় গিয়ে তখন এটা কানেক্ট করতে পারবেন আপনি, কারণ নাহলে বেসমেন্টটা তো আপনি নামাইতে পারবেন না। পরবর্তী ফ্লোরে হ্যাঁ কলামটা অবিট হয়ে যাবে, কলাম উর্ধই থাকবে। ছোট্ট একটা কলাম দিলেন আমাদের ওই স্ল্যাবটা রেস্ট করার জন্য, তারপরে বাকি নিয়ে দিলেন। আচ্ছা, এখন এই দুইটা কলামকে আমি রোটেট করাবো, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? এই কলাম সিলেক্ট করতে হবে। এই দুইটা কলাম আমি, যেহেতু এটা পার্কিং লেভেলে ঢুকার রাস্তা, কলাম যদি এভাবে এভাবে দেই, তাহলে আবার আর্কিটেক্ট দেখাই দিচ্ছে কলামগুলো কিন্তু এভাবে হবে 90 ডিগ্রি রোটেট। রোটেট করার জন্য অ্যাসাইন ফ্রেম লোকাল এক্সিস, এই রোটেট বাই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ সিঙ্গেল কলামটা করতে হবে। সিঙ্গেল কলামটা আসলে আমি অত বড় কলাম দিব না, আমি ছোট্ট একটা হয়তো ছোট্ট একটা কলাম দিব। হ্যাঁ আচ্ছা, তাও যদি বলেন আপনি ঘুরে দিচ্ছে এটাকে, লোকাল এক্সিস ফ্রেম রোটেট বাই 90 ডিগ্রি।
হুম কি হ্যাঁ দেন না, অসুবিধা নেই, আমরা তো এখনো কলাম সাইজ নিয়ে তো আমরা তো একটা টিপিক্যালে যাচ্ছি তো। আচ্ছা, এই দিকের কলামগুলো এই এইখানে এইভাবে দেওয়া আছে কেমন। সো আমাদের এই কলামগুলো দেওয়া আছে কলামে, তারপরে হচ্ছে যে এই কলামটা দুইটা এই পাশে, এইটা কিন্তু আবার ঘুরে দিছে, তার মানে এইটাও ঘুরাইতে হবে আপনাকে। ঠিক আছে, তো ঘুরাইতে হবে কারণ আর্কিটেক্ট ওভাবে ঘুরানো। তারপর এই দুইটা কলাম ঠিক আছে, এইটা এবং এটা দুই পাশে ঘোরানো, এটা এবং এটা, এইটা এবং এটা। তারপর আসে এটাতে, এটাতে মনে হয় দুটোটাই এরকম অবস্থায় আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা আবার এই পাশে লম্বা ভাবে করছে। না না, চলে যাবে চলে যাবে। এক্সিস দেখাচ্ছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস দেখাচ্ছে। তারপর ওটা হচ্ছে এইটা এইভাবে লম্বা লম্বি। হুম, এটা 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 তিনটা না, এটা এটা আর এটা ফ্রেম লোকাল এক্সিস। ওকে, এই যে আনডিফর্ম শেপ এটা দিলেই ওটা চলে যাবে। ঠিক আছে, এই যে শো আনডিফর্ম শেপ, এই যে একটা মইয়ের মতো দেখা যাচ্ছে কেমন, এটা দিলে। আচ্ছা, এখন আমরা আমরা একটু এই যে এটা দিয়ে দেখি অবজেক্ট স্ট্রিং টুগুল। হ্যাঁ, আমাদের সমস্ত একটু দেখার জন্য যে আমরা যে স্ল্যাব গুলো আঁকলাম, বিম গুলো আঁকলাম, টুগুল দিয়ে দেখা যে জয়েন্টটা ঠিক মতো হয়েছে কিনা, মানে ঠিকঠাক ভাবে পড়লো কিনা, টুগুল দিয়ে একটু আমরা একটু চেক করে নিই। ঠিক আছে, আমরা এভাবে করে দেখতে পারি। হ্যাঁ, অপশনগুলো দেখছেন, এই যে এক্সট্রুড ভিউ টুগুল, আর হচ্ছে এই যে এটা অবজেক্ট শিং টুগুল। এটা শিং করবে, শিং মানে বিম এবং ইয়াকে আলাদা আলাদা করে ফেলবে। যদি আমরা এবং এইটা দিয়ে এই রোটেট 3D ভিউ দিয়ে আমরা একটু দেখে নেই আমাদের প্রত্যেকটা ইয়া। ঠিক আছে, এটা দিয়ে দেখা যায় এই যে ঠিক আছে, আমরা একটু দেখে নিলাম। আচ্ছা, আমরা হ্যাঁ স্টেয়ারের এই জায়গাটা একটা স্ল্যাব হবে, এটা আমরা একটু পরে দিই আর কি, দিব। এটা এটা এখানে একটা স্টেয়ারের একটা বিষয় আছে। এই যে স্টেয়ারের পজিশন আপনি দেখেন, এই স্টেয়ার পজিশন এখান থেকে উঠবে। হ্যাঁ, এইটা এটা আসলে একটা স্ল্যাব আপনি করে চাইলে করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে এটা স্টেয়ারের সাথেই লবি হিসেবে দেখাবো আর কি। ঠিক আছে, লবি হিসেবে এটা ড্র করবো। আচ্ছা, আমি একটা আপনাদেরকে
হোয়াটসঅ্যাপে একটা ইয়া দিছিলাম, স্ল্যাবের একটা বললাম কিছু বই দিছি নিলসনের। আমরা যারা ইঞ্জিনিয়ারিং করে আসছি আমাদের এই নিলসনের বইটাই সবচেয়ে স্ট্রাকচার 2 স্ল্যাব ডিজাইনের জন্য পড়ছিলাম। তো এটা একটা 15th এডিশন, একটা 14th এডিশন আছে, বাট আমার কাছে 7th এডিশনটা নাই। সো আপনারা একটু 7th এডিশনটা কালেকশন করে নেবেন, একটু আপডেট আসছে ইয়াতে। আমি এটা কেন দিছি আপনাদেরকে, আমাদেরকে প্রথমে যখন আমরা এই ফ্যানটা কি একটু বন্ধ করে দেন, সুইচ করুন দিকে দরকার আছে, না হলে কারণ আওয়াজটা একটু ইয়ে হচ্ছে, আপনাদের লাগলে নেন, নাহলে কথাগুলো ইয়ে হচ্ছে। আচ্ছা, স্ল্যাব ডিজাইনটা আমি একটু করে বলে দিই, কারণ স্ল্যাব ডিজাইনটা আমরা কেন করতে হচ্ছে। স্ল্যাব ডিজাইন এই কারণে করতে হচ্ছে, আমাদের যে ইটেপসে আমাদের একটা থিকনেস দরকার, একটা আপনার 5 ইঞ্চি থিকনেস বা 6 ইঞ্চি থিকনেস আমরা ধরে কিন্তু আমরা ডিজাইন করতেছি। এই থিকনেসটা ডিক্লারেশন করার আগেই মানে আমাদেরকে এই এক্সেল শিট থেকে স্ল্যাবের থিকনেস আসলে কত হবে সেটা একটা ধারণা করতে হবে আমাদের। এই জন্য মূলত এই শিটটা, আমি এই শিটটা সবকিছুই শুধু এই যে ইয়েলো কালারের যেগুলো আছে আপনারা সেগুলোতে মান বসাবেন, আপনাকে অটোমেটিক একটা রেজাল্ট দিবে। যেমন আমরা আমাদের যে মডেলটাতে, আমাদের এই মডেলটাতে সবচেয়ে বড় যে প্যানেলটা সেটা আই থিঙ্ক এইটা, হ্যাঁ এই যে এই প্যানেলটা, এই প্যানেলটা হচ্ছে সবচেয়ে বড় প্যানেল। আমার কাছে আর কোনো বড় প্যানেল আমি চোখে পড়তেছে না। সবচেয়ে বড় যে প্যানেলটা এটা নিয়ে আমরা ডিজাইন করব। তো এটা যদি আমাদের হয় 286 বাই 192, তাহলে কত হয় 286 কত ফিট, একটু ক্যালকুলেটর দেন। 286 ডিভাইডেড বাই 12 আর 192 ডিভাইড বাই 12, 23 ফিট 10 ইঞ্চি। তারপর 16 ফিট, তাহলে সেকশন এ 16 ফিট, সেকশন বি 23 ফিট 10 ইঞ্চি। আমরা লং স্প্যান এবং শর্ট স্প্যান দিয়ে দিলাম। লং স্প্যান নেক্সট বি প্রাইম, মানে লং স্প্যান যেটা আছে, এই লং স্প্যানের নেক্সট যেটা আছে সেটার একটা ফিট আমাকে এখানে দিতে হবে। তাহলে লং স্প্যানের যেটা লম্বা, এই যে এটার এইটাই হচ্ছে সবচেয়ে বড় লং স্প্যান, তো এটা সরি এই লং স্প্যান, এই লং স্প্যানের এইটা, তাহলে আমার যদি লং স্প্যান হয় এটা, তাহলে এর পরের লং স্প্যানটা আমাকে দিতে হবে। যেমন এটা হচ্ছে এর পরেরটা 197, কত দেখেন, কত 197 ডিভাইড বাই 12 দেন, 16 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, আমরা লাইভ লোড আমরা 42 পিএসএফ, ফ্লোর ফিনিশ দিলাম 25 পিএসএফ, পার্টিশন হল 30 পিএসএফ দিলাম, আর এটা স্টোন চিজ দিলাম, অ্যাপ প্রাইম সি দিলাম 3000 পিএসআই অথবা 3500 পিএসআই, যেটা আপনাদের দিতে পারেন। আর ফয় দিলাম, এটা স্ল্যাব থিকনেস দিলাম 5 ইঞ্চি। ঠিক আছে, এখন এই আমরা কিন্তু 5 ইঞ্চি ধরে কিন্তু ইটাপসে স্ল্যাব নিছি, তাই না? কিন্তু আপনি এখন এইগুলো দেওয়ার পরে আরেকটা জিনিস দেখতে হবে, আপনার কেস 9টা কেসের মধ্যে কোন কেসটা আপনার এখানে, আমাদের এখানে কেস 1, কেস 2, কেস 3, আমাদের আসলে এই কোন কেসটা আমরা এই ছাত্রটা কোন কেসের আন্ডারে বলেন তো? দুই সাইড হচ্ছে কি কন্টিনিউয়াস আর দুই সাইড ডিসকন্টিনিউয়াস। তাহলে দুই সাইড এই যে কেস 5 সরি কেস 4, লং স্প্যানের দিকে একটা কন্টিনিউয়াস, শর্ট স্প্যানের দিকে একটা কন্টিনিউয়াস, কেস 4, তাহলে কেস 4, ওয়ান সাইড, ওয়ান শর্ট সাইড, ওয়ান লং সাইড কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই দূর পর্যন্ত ডাটা আমাদের দিতে হবে। দিয়ে দেখেন নিলসনের 7th এডিশনে আমার থিকনেস 5 ইঞ্চি ডেপথ ওকে, বাট নিলসনের 14th এডিশনে আমার ইনক্রিজ থিকনেস করতে বলতেছে। ওকে, তাহলে কত দিবেন আপনি ট্রায়ালে? এখানে 5.5 দেন, তাও নিচ্ছে না।
6, তাও হচ্ছে না, 6.5। তাহলে 6.5 ইঞ্চি দিলে 14th এডিশনেও আপনাকে পাস করতেছে। তাহলে আমরা যে স্ল্যাবে যে ইটাপসে 5 ইঞ্চি থিকনেস দিয়ে যে ডিজাইনটা করলাম, এটা আমাদের রং একটা অ্যাসাইন হয়ে গেছে। এই জন্য মূলত আমাদের এই জিনিসটা, আমাদের এক্সেলটা হাতে রাখা। সো এই জায়গাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে কোনো যখন আপনারা স্টার্ট করবেন, যদিও স্ল্যাবগুলো তো আলাদা ডিজাইন হবে, বাট প্রাইমারি ভাবে থিকনেস কে কনফার্ম করার জন্য আপনারা এটা একটা চেক করে নিতে পারেন। তাহলে আমাদের স্ল্যাব থিকনেস কত? 6.5। এখন আমাদের স্ল্যাব বানাইছি কত? 5। তাহলে ডিফাইন সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, এই 5 ইঞ্চি একটা বানানো আছে। ফ্ল্যাট কপি, আরেকটা কপি বানাই, স্ল্যাব 6.5, স্ল্যাব 6.5। ওকে, আর কোনো কিছু চেঞ্জ নাই। তাহলে স্ল্যাবের একটা 6.5 আমরা বানালাম। আমরা আগে এগুলো কি সাইন করছি? স্ল্যাব 5। এখন এগুলোকে আমাদের করতে হবে কি? স্ল্যাব 6। তাহলে এগুলো সব সিলেক্ট, 1টা 2টা 3টা 4টা। অ্যাসাইন শ্যাল, এই যে সিলেক্ট করার পরে অ্যাসাইনে যাবেন, শ্যাল স্ল্যাব সেকশন, গিয়ে এই যে স্ল্যাব 6.5 অ্যাপ্লাই। ঠিক আছে? এখন আপনার কি হলো? স্ল্যাবের কালারও চেঞ্জ হয়ে গেল, কারণ আমি যে 6.5টা আলাদা কালার করছি, এই জন্য এটা অ্যাসাইন করে ফেলছে। এখন আমরা যে কোনো কারণে এই যে এই সেকশন চেঞ্জ করতে হচ্ছে, তাহলে ওই সেকশনটা সিলেক্ট করে ওই অ্যাসাইনে গিয়ে আপনি আপনার মতো করে যে কোনো ফ্রেম আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? এটাই আমাদের মূলত দেখার বিষয় ছিল। এখানে আমাদের সমস্ত কোড, এখানে আপনার আর নিচে কিছু আর দেখতে হবে না, কারণ এগুলো সমস্ত কোএফিসিয়েন্ট যা আছে সমস্ত কোএফিসিয়েন্ট দিয়েই কিন্তু কি হচ্ছে, এই যে কোএফিসিয়েন্ট গুলো সব আমাদের এখানে এক্সেল শিট তৈরি করা। কেমন? ও অটোমেটিকলি এই কোএফিসিয়েন্ট গুলো নিয়ে নিবে, নিয়েই কিন্তু এই স্ল্যাব ডিজাইনটা করতেছে। আমরা যখন ম্যানুয়ালি করছিলাম, পরীক্ষা পাস করার জন্য তো ম্যানুয়ালি করছিলাম, তখন এটা কোএফিসিয়েন্ট দিতে হয়েছে, কোএফিসিয়েন্ট লিস্ট দিয়ে দিতে, কোন কোএফিসিয়েন্টটা নিয়ে মান বসাইতাম, তারপরে আসে এই মুভমেন্ট ইয়াগুলো করতাম, তাই না? এখন সেটা আর করা লাগছে না। না, এখন প্যারামিটার শুধু নট অনলি দ্য প্যারামিটারের থিকনেস, এখন তো আরো অনেকগুলো আছে। আপনি পেরিমিটার বাই 180, এটা একটা এটা দিলে তো হবে না, আর অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, সেগুলো সব ইনবিল্ড করা যাবে। এই জায়গায় ইনবিল্ড করা, আপনি ও থিকনেস বলে দিব আপনাকে। তাহলে এই এক্সেল শিটে আপনারা এটা একটা প্রভাবক হিসেবে কাজ করবে, যে কোনো স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আপনার একটা কাজ দেবে। ওকে, সো আমাদের আচ্ছা, এর আগে আমাদের বিমের থিকনেসটাও দেখে নিন। 12-24, আমরা কি বিম 12-24 দিয়েছিলাম? 12-20 দিয়েছিলাম, 12-20 দিয়েছিলাম না? আচ্ছা, যাই হোক, এটা রডের, এটা আমার দরকার নেই, আমার স্ল্যাবটাই মেইনলি থিকনেসটাই ওকে করা আমার দরকার ছিল। সো এখানে আমাদের কাজ শেষ এই এক্সেল শিটের। তাহলে আজকে আমরা কি করব? এই এতটুকু পর্যন্ত কি আপনারা পারবেন কিনা? আসলে আমার এটা পারবেন, আমাকে দেখতে গেলে হয়তো আপনারা মনে হবে যে সোজা, কিন্তু নিজে যখন করতে যাবেন তখনই দেখবেন যে আপনার হাত কাঁপতেছে। ঠিক আছে? প্রথম হাত কাঁপবে, হ্যাঁ, কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে কি ইয়ে হয়ে যাবে, তাই না? ভুল আসবে, একটা জায়গায় ক্লিক করবেন, আরেকটা জায়গায় আপনি সিলেক্ট করবেন, এরকম প্রবলেম গুলো আপনার আসবে। তো এই আস্তে আস্তে এগুলো আপনাকে করতে হবে। তাহলে আমরা আজকে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কিভাবে স্ল্যাব চেঞ্জ করতে হয়, একটা স্ল্যাব অ্যাসাইন করছে, আরেকটা হচ্ছে রোটেট কিভাবে করতে হয়, যে কোনো ওই যে কলাম কিভাবে রোটেট করতে হয়, সেটাও কিন্তু আমরা আজকে এটা শিখলাম। এখন আমাদের এক্সেলে চলে যায়,
আমাদের এক্সেলে কি বলছে আমরা একটু দেখি আজকে। আচ্ছা, আমাদের এইটা কিন্তু ক্লাস ড্র কলাম এবং স্ল্যাব সেকশন কিন্তু হয়ে গেছে, তাই না? আমাদের এখন স্টেয়ার ডিজাইন করতে হবে। স্ল্যাব ডিজাইন আমাদের এখান থেকে যে এক্সেল শিটটা আছে এটাও সেম জিনিস, উইন্টের নিলসনের এই যে কোফিশিয়েন্ট দিয়ে নিলসনের, বাট ওইটা আরেকটু সোজা আছে আর কি, ওইটা আরেকটু গুছানো। ওই এক্সেল শিটটাই আপনারা ইউজ করেন এটার চাইতে। এটা তো আপনি মান দিলে একই রেজাল্ট আসবে, রেজাল্ট একই আসবে, বাট ওটা আপনি করতে পারেন, এটা দরকার নেই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে এই স্টিয়ার এবং ক্যান্টিলিভার স্ল্যাব, পার্টিশন ওয়াল, শেয়ার ওয়াল, আমাদের কিন্তু এই এতটুকু পর্যন্ত এই কয়টা ক্লাস আপনি যদি একদম আপনার ভিতরে যদি আপনি আত্মস্থ করতে না পারেন এবং মডেল বুঝে মডেল করতে না পারেন, এরপরে কিন্তু আপনি ও আপনাকে অ্যাক্সেস দিবে না, ইটিএফ আপনাকে অ্যাক্সেস দিবে না। এই এতটুকু যদি আপনি যদি কোনো জায়গায় ভুল করেন, ইটিএফ ওয়ার্নিং দেওয়া শুরু করে দিবে। সো আপনাকে আমার ক্লাস যেভাবে বলছি সেভাবে আপনি প্রয়োজনে ইটিএফ থেকে যদি ওই অটোক্যাড থেকে যদি অটোমেটিকলি না এনে গ্রিড লাইন নিজে নিজে ড্র করেন, যাতে কোনো কারণে কোনো জায়গায় অটোক্যাড থেকে কোনো লেয়ার যদি চলে আসে ওখানে, তাও কিন্তু আপনার হয়তো প্রবলেম হতে পারে যদি সঠিকভাবে লেয়ারটা তৈরি করতে না পারেন। সো এই জায়গাতেও আপনি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই জায়গায়। সো যখন ম্যানুয়ালি আঁকেন, প্রথম ম্যানুয়ালি আঁকেন, আস্তে আস্তে যখন আরো বেশ 8-10টা মডেল করবেন তখন আপনি নিজে নিজে ইয়ে করতে পারবেন। সো এই স্টেপ 4 পর্যন্ত আপনার হচ্ছে ক্রুশিয়াল সময়, এখানে যে কোনো সময় আপনার ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন আপনারা এই এতটুকু পর্যন্ত করে সবাই আমাকে হোমওয়ার্ক জমা দিবেন, কারণ এই পরে কিন্তু তেমন একটা কাজ নাই। মডেলটা তৈরি করে হয়ে গেলে এরপর তেমন একটা কাজ, খালি ডাটা দেওয়া, এখন ওকে এখন ডাটা দিতে হবে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? কিন্তু মডেল তৈরি করাটা একদম পর্যন্ত। আচ্ছা, আমরা এখন সিঁড়িটা দেখি। সিঁড়িটা বলতেছি কি যে আপনাকে সিঁড়ির জন্য ও একটা গাইডলাইন বলতেছে, সেটা হচ্ছে ক্রিয়েট রেফারেন্স প্লেন ফর ল্যান্ডিং স্ল্যাব। আমরা এতক্ষণ পর্যন্ত যে স্ল্যাব গুলো দেখতে পাচ্ছি বা যে এলিভেশনটা দেখতে পাচ্ছি, বা আমরা যে কোনো একটা এলিভেশন নেই, আমরা যে কোনো একটা এলিভেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এই ফ্লোর টু ফ্লোর এলিভেশন, তাই না? ফ্লোর টু ফ্লোর দেখা যাচ্ছে, মাঝখানে গিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে বা, কিন্তু আমাদের সিঁড়িটা কি হয়, সিঁড়িটা ওই কলামের মিডলে হয়, মানে একটা ধাপ করে কলামের অর্ধেকে উঠি, পরে আর অর্ধেকে উঠি। সো এখানে আমার তো ওই জায়গা তো কোনো দেখার কোনো সুযোগ নাই। এই যে প্ল্যানটা দেখি আমি, এই প্ল্যানটা দেখি কিসের, প্রতিটা তালায় আমি যেখানে দাঁড়ায় আছি সেই প্ল্যান দেখতেছি, মাঝখানে কলামের মাঝখানে এই জায়গায় কি আমি দেখতে পারবো চাইলেও? এটা আমাকে তো সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই প্ল্যানটা আমাকে বের করতে হবে। এই প্ল্যানটা কেন বের করতে হবে? আমার সিঁড়িটা এসে যাতে এই অর্ধেকে নামে, অর্ধেকে উঠবে, এই অর্ধেক থেকে পরের স্টেপে যাবে। এই জন্য আমাদেরকে এই যে আমি যদি একটু দেখাই, যেমন এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ফ্লোর। আমার এই জায়গাতে কোনো কিছু দেখার কোনো সুযোগ নাই। এই জন্য ইতিহাস বলতেছে তুমি এখানে একটা ক্রিয়েট একটা রেফারেন্স প্লেন তুমি আঁকো, আঁকা তারপর তুমি কি করবা, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত তুমি সিঁড়ি ল্যান্ডিং এ তোলো, তুলে তারপরে তুমি এখান থেকে আবার একটা উপরে তুলে এখানে তোলো, এই ফ্লোরে তোলো। এই জন্য এই জায়গাটা মিডিল পয়েন্টে আমাদের একটা রেফারেন্স প্লেন রেডি করতে হয়। ওকে, এখন রেফারেন্স প্লেন যদি আমি রেডি করতে যাই তাহলে কি দাঁড়ায়, এটা এডিট অপশনে গিয়ে এডিট স্টোরিজ এন্ড গ্রিড সিস্টেমে যাব, গিয়ে মডিফাই শো গ্রিড সিস্টেম, যেখান থেকে আমরা কি করছিলাম, ডিসপ্লে গ্রিড স্পেসিং দিয়েছিলাম, মনে আছে? এখন দেখেন আপনি নিচে কিন্তু এই আরেকবার একটু দেখে নিই, সেটা হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাই,
সেটা হচ্ছে এই এডিট অপশনে গিয়ে এডিট স্টোরেজ, এই যে মডিফাই স্টোরি ডাটা, এইটাতে গিয়ে যখন দেখবেন যে বেস থেকে পার্কিং লেভেলের হাইট কত, 120। বেস থেকে, আমাদের যেহেতু এটা বেসমেন্ট প্রজেক্ট, সিঁড়িটা কিন্তু বেস থেকে উঠবে, বেসমেন্ট প্রজেক্ট নিচ থেকে উঠবে। আর যখন এটা বেসমেন্ট থাকবে না, তাহলে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাবে, ঠিক আছে? তাহলে বেস থেকে হতে 120, তার মানে অর্ধেক কত, 60। তাহলে এটাই দেখার জন্য আমরা গেছিলাম ওখানে। তাহলে এখানে আসলাম, এই যে রেফারেন্স প্লেন একটা আছে। এখন এই জেড কোঅর্ডিনেট আমরা এতক্ষণ কাজ করছি কিসের, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে। আমার প্ল্যানটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, কিন্তু আমরা এখন যাচ্ছি কিন্তু জেড অক্ষ, তাই না? আমার এক্স ওয়াই প্ল্যান যেটা, এটা একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এক্স একটা ওয়াই, কিন্তু এই পয়েন্ট থেকে যেটা ভার্টিক্যালি উঠছে, উপর দিকে উঠছে, এটা কিন্তু কি অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে? ইনক্লাইন না, স্ট্রেট। আমি দেখাতে ইনক্লাইন, আমি তো দেখাতে পারতেছি না আপনাকে, কেমন? এটা জেড অক্ষ উপরে উঠছে, কারণ বিল্ডিং এর এই যে বিল্ডিং এর যে 3D সিস্টেম, বিল্ডিং এর 3D সিস্টেম, এই যে কলামগুলো কি জেড অক্ষ বরাবর, এই যে দেখছেন অক্ষটা, দেখছেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ভার্টিক্যালি। আমি প্লেনটা তৈরি করতে জেড অক্ষ বরাবর, জেড কোঅর্ডিনেটর। এডিট, অ্যাড, তাহলে ইঞ্চি কত, 60। তৈরি হয়ে গেছে প্লেনটা। কেমন দেখতে পেন কিভাবে, এলিভেশনে গিয়ে আপনি দেখে নেন। এই যে দেখছেন আর এফ রেফারেন্স প্লেন 1, ঠিক আছে? এই মিডলে একটা কি 60 ইঞ্চি, বেস থেকে 60 ইঞ্চি উপরে একটা রেফারেন্স প্লেন রেডি হয়ে গেছে। এখন আমি এই প্লেনটা দেখতে পাবো। দেখুন আপনি এখানে দেখেন, সরি এখানে দেখেন, আগে ছিল কি বেজের উপরে ক্লিক করলে পার্কিং এ চলে যেত, এখন কি হচ্ছে, এই যে এই জায়গায় নামকরণের ক্ষেত্রে দেখছেন এটা আর এফ পি 1, এই যে রেফারেন্স প্লেন 60 ইঞ্চি উপরে আছে জেড কোঅর্ডিনেটে। তারপর হচ্ছে কি এর উপরে হচ্ছে পার্কিং লেভেলটা, যেখানে আমরা এতক্ষণ আঁকছিলাম। ওকে, এখন কি করব আমরা, তাইলে আমরা এই জায়গায় একটা সিঁড়ি আঁকবো। সিঁড়িটা দুভাগে বিভক্ত, এক ফ্লাইট উঠে 5 ফিট লেভেলে, আর এক ফ্লাইট উঠে পরের লেভেলে। এটা আমাকে স্টেপস আঁকতে হবে। আঁকতে গেলে যে কাজটা প্রথম যে আমাদের করণীয়, সেটা হচ্ছে যে একটা স্টেয়ার স্ল্যাব বানাতে হবে। স্টেয়ার স্ল্যাব, এখন স্টেয়ার স্ল্যাব বানাতে গেলে কি দরকার, আমরা স্ল্যাব বানাতে গেলে কি করছিলাম, কি নিয়ে আমরা করছিলাম, স্ল্যাব নিয়ে আমরা স্ল্যাব যখন বানাই তখন আমরা কি, আমাদের আননোন থাকে, থিকনেস আননোন, যেটা দিয়ে আমরা কি করি, আমরা ওই যে এক্সেল থেকে থিকনেস করি। এখন যে কোনো সেকশন যখন বের করবেন, নিশ্চয়ই একটা থিকনেসের প্রশ্ন আসবে। আপনি স্ল্যাব করে একটা থিকনেস বের করলেন, স্টেয়ার কি করবেন, স্টেয়ার একটা স্ল্যাব থিকনেস লাগবে না? এটা আমি কোথায় পাবো, আমার তো কেউ আমি আন্দাজে করতেছি। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা স্টেয়ার স্ল্যাবে ডিজাইন করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে স্টেয়ার স্ল্যাবের ডিজাইনে চলে যেতে হবে। এটার একটা এক্সেল তৈরি করা আছে, এই এক্সেলটা দিয়ে আপনারা করতে পারবেন। বাট এখানে একটা বিষয় আছে, শুধুমাত্র কোন স্টেয়ারটা করতে পারবে, যে স্টেয়ারটাতে এই যে রিঅ্যাকশন ফোর্স, এখানে একটা কলাম এবং এই জায়গায় একটা কলাম আছে, এই ধরনের স্ল্যাব মানে স্টেয়ারগুলোর এইটা দিয়ে সম্ভব। বাট যদি কোনো কারণে যদি এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, হয়তো এই স্ল্যাবটা ক্যান্টিলিভার স্ল্যাব, অনেক সময় সিঁড়ি বাইর করে দিই না, এই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। এটা কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করা আছে, আপনি মান দিলেই ও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম
করে নিবে, আমি একটা অপশন দিছি। বাট যখন এর ব্যত্যয় ঘটবে তখন আপনাকে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকতে হবে। একে শেয়ার ফোর্সের মান এবং বেন্ডিং মোমেন্ট মানটা নিয়ে এসে আমার এই এক্সেলে পুট করতে হবে, করলে আপনার এই থিকনেসটা শো করবে। ক্লিয়ার? বাট আমি একটা করে দিছি, এবং শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা এটা অনেক ইউনিভার্সিটি লেভেলে বা ইয়া লেভেলে আমরা থানাবানা করে ফেলছি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করতে করতে। এরপরেও যদি ভুলে যায় তাহলে একটা ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিয়েছি, ওখানে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব সুন্দর করে বোঝানো আছে কিভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়। আবার হয়তো মনে না থাকতে পারে, আপনার রিভিশন নেবেন। বাট এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে, মানে এইখানে একটা কলাম এবং এখানে কলাম হলে তাহলে কিন্তু এইটা কার্যকর। আমি বারবার বলতেছি, কিন্তু এই জায়গায় যদি একটা রিঅ্যাকশন ফোর্স থাকে এবং এই জায়গায় একটা রিঅ্যাকশন ফোর্স থাকে, তাহলে এটা সম্ভব। মানে এই জায়গাটাতে একটা, এই জায়গায় একটা, এইখানে একটা কলাম আছে, এই স্টেয়ারটা উঠছে, ল্যান্ডিং উঠছে, পরে এইখানে একটা কলাম আছে। এই দুইটা কলাম যখন হবে দেন এইটা করবে, নতুবা আপনাকে কোথায় চলে যেতে হবে, এই যে এখানে ম্যানুয়াল ক্যালকুলেশন করে আপনাকে আইনে বসাইতে হবে। একটা হচ্ছে শেয়ার ফোর্সের মান, আরটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান। ঠিক আছে? আমার ম্যাক্সিমাম শেয়ার ফোর্স এই যে এখানে 4094 দেখছেন এটা, আর হচ্ছে এখানে হচ্ছে যে 24472.9। ঠিক আছে? এইটা আমাকে ইয়া করতে হবে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে আমাকে আঁকতে হবে, একে আনতে হবে আইনে, ওই মানটা এখানে পুট করতে হবে, এই যে এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা, এটা মানগুলো কিভাবে দিব? এই মানগুলো আপনার এখানে অপশন আছে যে এই ইয়া করার। আচ্ছা, এখানে রিভার স্ট্রেন্থ দিতে পারবেন, অ্যাপ প্রাইম সি দিতে পারবেন। অ্যাপ প্রাইম সি কংক্রিট যদি ব্রিক চিপসের দ্বারা করেন তাহলে 2500 PSI, আপনি হয়তো যদি 3 দেন তাহলে 3000 PSI দিতে পারবেন। কংক্রিটের ওয়েট দিতে পারেন, জিওমেট্রি দিতে পারবেন। জিওমেট্রি মানে 5.3 ফিট এই ল্যান্ডিংটা, তারপর হচ্ছে 3.9 ফিট এই ল্যান্ডিংটা, কেমন? আর এই 11.66টা সে অটোমেটিক ক্যালকুলেশন করে নিবে। ঠিক আছে? এই যে এই ইনক্লাইন ল্যান্ডটা নিয়ে নিবে। তারপর হচ্ছে যে এখান থেকে এখানে 10 ফিট এটাও আপনাকে দিয়ে দিতে হবে, এখানে 10 ফিট আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আপনি এই ইয়েলো কালারের মার্কগুলো বসাবেন, ক্লিয়ার কভার কত দিবেন, ফ্লোর ফিনিশ কত দিবেন, লাইভ লোড 100 PSF আপনি আর লাইভ লোড দিলেন, ফ্লোর ফিনিশ দিলেন, দিয়ে এখানে আপনি ম্যাক্সিমাম শেয়ারটা বসাবেন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের, আর এই ইয়াটা বিএমডিটা এখানে বসাবেন। যদিও আপনার এইখানে যদি চেঞ্জ আসে কোনো মান, তাহলে কিন্তু আপনার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট মানগুলো চেঞ্জ হয়ে যাবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আর ম্যাক্সিমাম শেয়ারটা আমার এক্সেল শিটে পুট করবেন। দিলে তখন একটা থিকনেস বেরোবে, এই যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস। আপাতত এটা 9 ইঞ্চি দিয়ে 8 ইঞ্চি দেখলে দেখা যাচ্ছে কি 8 ইঞ্চি দিলে হচ্ছে কি প্রোভাইডেড থিকনেস ওকে। ওয়েস্ট স্ল্যাবের থিকনেস যদি আমরা 7 ইঞ্চি দিই, এই যে ইনক্রিজ থিকনেস, কেমন বেন্ডিং ও ডিপ এই যে মোমেন্টের কারণে ফেল হচ্ছে, দেখছেন? সো এখানে আপনাকে এই এক্সেল শিটের মাধ্যমে আপনাকে থিকনেসটা দিতে হবে। কিভাবে করবেন আমি আবার বলতেছি, আপনাকে প্রথমে এই মানগুলো দিতে হবে। ল্যান্ডিংটার মান, এই মান, আমাদের যে বিল্ডিংটার এটার মান কত আসলে দেখি আমরা একটু। এই ফ্লাইটের ইয়া হচ্ছে বা মিডল পর্যন্ত যদি দেই, 60, কেমন 60, আর এখানে হচ্ছে কত 64, 64, তাহলে 64 এখান থেকে ফ্লাইটটা কত 90 আর এটা 60,
তাহলে আমার এখানে কত কত হবে এক্সেলে 64, তারপর হচ্ছে এই 10টা এখানে বসাবেন হচ্ছে যে 90, আর এটা হচ্ছে এগুলো ফিটে কনভার্ট করে নেবেন। এগুলো যদি এখানে আপনি বসান তাহলে এইটার উপরে বেস করে একটা শেয়ার রাখবেন, ম্যাক্সিমাম শেয়ারটা ক্যালকুলেট করবেন, তারপর হচ্ছে একটা বেন্ডিং মোমেন্ট রাখবেন, বেন্ডিং মোমেন্ট এঁকে এই মানগুলো নিয়ে আমার এই এক্সেল শিটে বসাবেন এই দুইটাতে। ঠিক আছে, আপনারা যদি আরো কষ্ট করতে না চান তাহলে একটা গদ বাঁধা একটা থিকনেস ধরে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন, বাট এটা একবার চেক করে নেওয়া উচিত আপনি অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইনার হিসাবে, কেমন? কারণ স্টেয়ার ডিজাইন তো করবেনই। সো এই আজকে এত লোকজন কম কেন? মানে ইন্টারেস্ট না নাকি? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। না আমার মনে হয় যদি ওই পরপর 3টা আমার দেখায়েন, হ্যাঁ 3টে ধরলে আপনি ওদেরকে না করে দিবেন। ওকে, দেন আমরা এখন তাহলে একটা স্টেয়ারের স্ল্যাব আমরা ড্র করি। তাহলে ধরে নিলাম আমরা এই ওয়েস্ট যে স্ল্যাবটা, ওই যে সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাব, এটা আমরা 9 ইঞ্চি থিকনেস। সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, যে কোনো একটা স্ল্যাবকে কপি করেন, অ্যাড কপি, স্টেয়ার স্ল্যাব, এটার নাম হবে স্টেয়ার স্ল্যাব দিলাম নাম, 9 ইঞ্চি থিকনেস। ওকে, আমরা স্টেয়ার স্ল্যাব বানালাম। স্টেয়ার কিন্তু যেহেতু আমাদের স্টেয়ারে কিন্তু আমাদের কোডেও কিন্তু স্টেয়ারে আমি যখন লোড পড়াবো তখন দেখবেন যে স্টেয়ারে কিন্তু সবচেয়ে বেশি লোড, ঠিক আছে? স্টেয়ারে সবসময় বেশি লোড থাকে, কারণ স্টেয়ারটা বেশি লোড দেওয়ার পিছনে একটা কারণ, যখন আমাদের বিল্ডিং এ যদি কোনো ধরনের হয়, মানুষ সব কিন্তু স্টেয়ার দিয়ে নামে, কেমন? কোনো একটা দুর্ঘটনা ঘটলে, আগুন লাগলে, কোনো যদি প্রাকৃতিক ভূমিকম্প হয় বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সবাই কিন্তু নামে কিন্তু সিঁড়ি দিয়ে, এবং সিঁড়িটা কিন্তু ফায়ার ডোর দিয়ে এটা বন্ধ থাকে যাতে স্মোক না ঢুকে, তাই না? এই জন্য এই ডোরটা হচ্ছে যে এই সিঁড়িটা থাকে, যেটা ফায়ার ডোর তো ফায়ার ডোর, আমি নর্মাল সিঁড়ির কথাও ধরি, অনেক লোক একসাথে উঠে, তাই না? একসাথে উঠে একসাথে নামে, এই জন্য সিঁড়িটাকে কিন্তু অনেক হাই লোড দেওয়া হয় সিঁড়ির মধ্যে। প্রায় আমরা যদি ধরতে গেলে এটা প্রায় 3 গুণের বেশি আপনাকে এখানে লোড দিতে হয়, ঠিক আছে? আমরা দেখাবো কত লোড দিতে হবে। তাহলে আমাদের এখন এই সিঁড়িটা আমি আঁকবো কিভাবে, আমাদের আঁকার আমরা, আচ্ছা এইখানে আঁকতে গেলে প্রথমে হচ্ছে যে এই বিমটা কি আমাদের দরকার আছে? এই বিমটা কিন্তু আসলে আমাদের দরকার নাই, কারণ সিঁড়ির এই মাঝখানে কি কোনো বিম দেয়? আমরা এখানে বিম দেয় না, এই বিমটা আসলে হবে না, ঠিক আছে? এখন আমরা একটু দেখি যে এইটাতে কিন্তু আমার গ্রিড লাইন নাই, আমরা গ্রিড লাইন আছে এরকম একটা জায়গায় যাই, আমার মনে হয় গ্রিড লাইন ওয়ালা কোনোটাই নাই, গ্রিড লাইন তো আমার এখানে, তাই না? তাহলে গ্রিড লাইন জায়গায় যদি নিয়ে যাই, এই দুটাই তো সিঁড়িটাকে আমরা ইয়ে করছি, তাই না? তাহলে গ্রিড লাইন পাইছি আমরা, কারণ আমাদের ইটাপসি তো গ্রিড লাইন চিনে, আমরা তো এমনি লাইন চিনবে না। সো এই গ্রিড লাইন থেকে প্রথমে আমাদের বেস থেকে, আমাদের প্রথমে কিন্তু আমরা উঠবো কোথা থেকে? নিচ থেকে উঠি, আমরা বেজে চলে যাই। ওকে, আমরা বেজ, এখন বেজে আছি, বেজে আছে, কেমন? বেজ থেকে আমাদের এখন রেফারেন্স প্লেন উঠবো আমি, তাহলে আমাকে প্রথমে এখানে একটা ল্যান্ডিং আঁকতে হবে। ল্যান্ডিংটা কিভাবে আঁকবো? এইখান থেকে ডিস্টেন্সটা বের করতে হবে আগে, এই ফার্স্ট ল্যান্ডিং এর এটা হচ্ছে 60 দূরে প্রথম ফ্লাইটটা স্টার্ট, প্রথম আচ্ছা ফ্লাইটটা কিন্তু কোন দিকে উঠতেছে, আর্কিটেক্ট কোন দিকে দেখাচ্ছে? এই আপ
ডিরেকশন কোন দিকে? এটা হচ্ছে আপ ডিরেকশন, আর এটা কি ডাউন ডিরেকশন। তার মানে সিঁড়িটা উঠতেছে এই সেট থেকে উপরের দিকে উঠতেছে, তাই না? সিঁড়িটা এদিক থেকে উপরের দিকে উঠতেছে। তাহলে আমাদেরকে ড্রয়িং এও সিঁড়িটা ওভাবে দেখাতে হবে। তাহলে এখান থেকে আমার আপের দিকে যাবে। তাহলে দেখেন এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ এটা মোর ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ড্র করব, একটা পয়েন্ট নিব, ড্র পয়েন্ট, এই যে জয়েন্ট অবজেক্ট, এটা আমরা যেহেতু ওয়াই ডিরেকশনে যাব, ওয়াই ডিরেকশনের এক ডিরেকশন ওয়াই ডিরেকশন পজিটিভ আর নেগেটিভ আছে। আমরা যদি এরকম একটা ইয়া টানি, আমি যদি এদিকে যাই তাহলে এক্স প্লাস, এই সাইডে গেলে এক্স মাইনাস, উপর উঠলে ওয়াই প্লাস, নিচে নামলে ওয়াই মাইনাস। এটা মনে রাখতে হবে আপনাকে জয়েন্ট অবজেক্ট নেওয়ার সময়, কারণ এখানে পজিটিভ নেগেটিভ আছে। তাহলে আমরা এখান থেকে আমি নিচে নামবো এই পয়েন্ট থেকে, ওয়াই মাইনাস কত? হ্যাঁ, আচ্ছা আগে দেখে নিতে হবে ইঞ্চি আছে কিনা। হ্যাঁ, ইঞ্চি আছে। ওয়াই মাইনাস কত ইঞ্চি? 60 ইঞ্চি। গুড। হলো? উপর দিকে উঠে গেছে, তাহলে -60 দিতে হবে। ডিলেট, সিলেক্ট করে ডিলেট, আমরা ভুল করছি। ড্র জয়েন্ট অবজেক্ট -60 ইঞ্চি। এই যে এইটা সেম কেস এখানেও একটা দিতে হবে। এই যে এই দুইটা পয়েন্ট পড়ে গেল, দুইটা পয়েন্ট পড়ে গেল। এখন এই দুইটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট পেয়ে গেলাম না আমরা এখন? এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চারটা পয়েন্ট। তাহলে আমরা একটা স্ল্যাব ড্র করতে পারি। স্ল্যাবটা কিসের স্ল্যাব? স্টেয়ার স্ল্যাব। আমরা কিছুক্ষণ আগে একটা স্ল্যাব বানাইছি। স্ল্যাবটা হচ্ছে এইরকম টাইপের একটা স্ল্যাব। এটা হচ্ছে স্টেয়ার স্ল্যাব। এখন এই স্টেয়ার স্ল্যাবটা যখন আঁকলাম, এখানে এই স্ল্যাবের কিন্তু একটা পোর্শন উপরে উঠবে, উপরে উঠে যাবে। তাহলে এখানে কিন্তু কোনো মিড পয়েন্ট নাই। এখানে কি মিড পয়েন্ট আছে? তাহলে মিড পয়েন্ট লাগবে না। মিড পয়েন্ট আনার জন্য আপনাকে একটা লাইন ড্র করতে হবে। সেই লাইনটা নান লাইন। এই যে নান একটা লাইন আছে, বিম যখন কলাম যখন আঁকি সেখানে দেখবেন নান একটা লেখা আছে। এই নান লাইনটা আমরা এঁকে নিব। খুব মনোযোগ সহকারে দেখেন, কিন্তু এগুলো কিন্তু সিঁড়ি কিন্তু বিভিন্ন টাইপের আছে। ডকলেগ সিঁড়ি, এরকম সিঁড়ি, 3 ফ্লাইটের সিঁড়ি। এগুলো কিন্তু একটা কনসেপ্ট বুঝলে আপনি সমস্ত সিঁড়ি আঁকতে পারবেন, শুধু একটা সিঁড়ি বুঝলে। তাহলে বেস থেকে আমরা একটা স্ল্যাব করলাম। মনে মনে আপনার ইমাজিন করেন আপনি কোথায় আছেন। আমি মনে করেন বেসমেন্টে দাঁড়ায় আছি, আমার এখানে একটা স্ল্যাব আঁকতে হবে। আমি এখানে একটা স্ল্যাব আঁকছি, ঠিক আছে? কত ইঞ্চি দূরে? গ্রিন লাইন থেকে 60 ইঞ্চি দূরে। এখন এটা মাঝখানে এখন অর্ধেক উঠে যাবে উপরের দিকে, আর অর্ধেক থেকে যাবে। অর্ধেকের এখান থেকে স্ট্রেট একটা সিঁড়ি ওই 5 ফিট লেভেলে উঠবে। এখন উঠান, প্রথমে আপনাকে একটা জয়েন্ট মিডল পয়েন্ট বের করেন। এটার জন্য একটা লাইন ড্র করতে হবে, নাল লাইন। এটা বলা নাল, মানে নানটাকে নাল, নাল লাইন। এই নাল লাইনের একটা মিড পয়েন্ট বের করতে হবে। কিভাবে করবেন? এডিট ফ্রেমস, ডিভাইড ফ্রেমস, ডিভাইড ইন্টু 2 ফ্রেম অবজেক্ট। ঠিক আছে? এই ডিভাইড কি করতে হবে? দুইটা ফ্রেম অবজেক্টে ভাগ করতে হবে। ব্রেক এট ইন্টারসেকশন সিলেক্টেড ফ্রেম অফ জয়েন্ট। ঠিক আছে? এখানে দুইটা ফ্রেম যখন থাকবে, দুটোটা সিলেক্ট করে আপনি তা ডিভাইড করতে পারবেন। আর ভিজিবল গ্রিড লাইন আমরা কি করব? ডিভাইড ইন্টু 2 ফ্রেম। এটা এই যে দেখছেন এখন মাঝখানে, এখন তখন লাইনটাকে আমরা দুভাগে ভাগ করে ফেললাম। করার পরে আমরা এখন রেফারেন্স এটা ভাগ করলাম। এরকম স্ল্যাব একটা তো 5 ফিট লেভেল রাখতে হবে, আমার একটা 5 ফিট লেভেল রাখতে হবে না? এখন আমরা 5 ফিট লেভেলে যাই। এটা আমার 5 ফিট লেভেল। এই যে উপরে দেখেন রেফারেন্স প্লেন। এখন এটাতে আমাদের আসলে করতে হচ্ছে কি, এখানেও আমার এই গ্রিড লাইন থেকে, এই গ্রিড লাইনটা কিন্তু এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই গ্রিড লাইন থেকে আমার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কোথায়? 54-তে।
তাহলে 54 ডাউনে যেতে হবে। এখানে 54 একটা নাল লাইন আঁকবো, নাল লাইন, এটাকে মিডল করব, হ্যাঁ, তারপর ড্র জয়েন্ট অবজেক্ট, কত ওয়াই 54 প্লাস, ওকে, ওয়াই 54 স্ল্যাব আঁকবো, যদিও এখানে একটা দিয়ে দিতে পারি কিন্তু আমার, কারণ এটা তো পুরোটাই স্ল্যাব, তাই না, 54 এই জায়গায় তো একটা দিতে হবে, কারণ এটা তো পুরোটাই লেন্ডেল স্ল্যাব, তাই না। তাহলে আমার স্টেয়ার স্ল্যাব, এখানে একটা স্ল্যাব, এখানে একটা স্ল্যাব, পরে এই স্ল্যাব দুটোটাকে কি করব আমি, মার্চ করে দিব, এক করে দিব, এডিট, এডিট শেল, মার্চ শেল, এই দুটো শেলকে মার্চ করে দিলাম, এখন একটা হয়ে গেছে। এখন আপনি 4টা পয়েন্ট পেয়ে গেছেন কিন্তু। এখন আমি আবার ওই কার্ভ শেপ, আমি ওইখানে একটা স্ল্যাব আঁকছি কিন্তু 5 ফিটে নিচে একটা স্ল্যাব আঁকছি। এখন কি করব, তার একটা অংশ আমি ওয়েস্ট স্ল্যাব আঁকবো। ওয়েস্ট স্ল্যাব আঁকবো কিভাবে, স্ল্যাব, স্টিয়ার স্ল্যাব প্রপার্টিস চেক করে নিতে হবে, 1 পয়েন্ট 2 পয়েন্ট, আস্তে করে উপরে উঠে যাবো, ঠাস করে উপরে উঠে যাবো, ওইটা ওই এখান থেকে এইভাবে কিন্তু থাকবে, এইটা দেন এটা, ওকে। এখন দেখেন আপনার স্ল্যাব রেডি। দেখছেন, বুঝে দেখা যায় স্ল্যাব। এখন এই স্ল্যাবটা এখন উপরের দিকে উঠবে, ঠিক আছে, এই স্ল্যাবটা কিন্তু এখন অলরেডি ড্র হয়ে গেছে। দেখছেন এখন কি অবস্থায়, ওকে। এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব, ফার্স্ট ফ্লোর পার্কিং লেভেল। পার্কিং লেভেল আমাদের কত ছিল, 60, 60 তে একটা স্ল্যাব আঁকতে হবে না, ড্র জয়েন্ট অবজেক্ট 60 মাইনাস, 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 তাহলে স্ল্যাব, ও সরি, এই যে এরকম একটা চিহ্ন চলে আসছে কিন্তু, এরকম চিহ্ন আসলে মনে করবেন যে আপনি ড্যাক স্ল্যাব অ্যাসাইন করে ফেলছেন। দেখছেন আমি কিন্তু ভুলে ড্যাক স্ল্যাব, এই যে এখানে দেখি নাই, আমি খেয়াল করি নাই, যে স্ল্যাব, এই যে দেখছেন ড্যাক 1, এখানে কিন্তু স্টেয়ার স্ল্যাব আঁকতে হবে, এই কিন্তু ভুল করা যাবে না। অনেক মানুষ কিন্তু ওই তাড়াহুড়ো করে, তো তাড়াহুড়ো করতে যায় আপনার স্ল্যাব গুলোকে ড্যাক অ্যাসাইন করে দেয়, কলাম গুলোকে বিম অ্যাসাইন করে দেয়, বিমের জায়গায় কলাম অ্যাসাইন করে দেয়। সো এগুলো এগুলো আস্তে 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 করতে হবে, হ্যাঁ। তাহলে একটা নাল লাইন নিতে হবে, কারণ এখানে মিড পয়েন্ট বের করতে হবে, মিড পয়েন্ট, এডিট ফ্রেম, ডিভাইড ফ্রেম, ওকে। তাহলে এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছে, আমরা এখন স্ল্যাব নেই, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, ডাউনে যায়, এইটা পয়েন্ট এবং এইটা পয়েন্ট, দেখেন আপনি সিঁড়ি আঁকা অলরেডি ডান। কোথায়, এই যে দেখছেন,
ওকে, আচ্ছা এখন আমাদের এইটা আঁকার পরে আমরা কি করব, এখানে যে নাল লাইনগুলো নিয়েছিলাম এগুলো ডিলিট করতে হবে, জয়েন্টগুলোকে এক্সট্রা জয়েন্টগুলোকে ডিলিট করতে হবে। এই যে জয়েন্ট নিয়েছিলাম না, যদি না লাগে ও অটোমেটিকলি কিন্তু ডিলিট হবে না, ওর যদি প্রয়োজন হয়। কিন্তু আপনার কাছে যদি কোনো এক্সট্রা কোনো জয়েন্ট থাকে এগুলো সব ডিলিট করতে হবে। এক্সট্রা জয়েন্ট যদি কোনো কিছু থাকে আপনি ডিলিট করতে চাইলে কিন্তু ডিলিট হবে না, যদি ইয়া হয় আন্ডু দিলে আবার চলে আসবে যদি ভুল হয় আর কি। এই যে এখানে একটা আপনি এডিশনাল একটা বিম নিয়েছিলেন, নাল বিম, এগুলো সব ডিলিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সিঁড়িটা আঁকা হয়ে গেল। হ্যাঁ, পেজ কি বেসমেন্টে কি হ্যাঁ, না আমি একটা পেজে করছি। মানে কি এটা রেফারেন্স প্লেন আর কি, রেফারেন্স প্লেন মানে মাঝখানে যে 5 ফিট একটা আমরা আমি এখনো বুঝতেছি না আপনার সিঁড়ি যে প্ল্যানটা দিয়েছেন এখানে, এই প্ল্যানটা হ্যাঁ স্যার দোয়ান একটু মানে কি কোনটা আপনি এখানে এসে দেখেন এর আগের অপশনটা আগের কোন অপশন, প্ল্যানের আগের অপশনটা প্ল্যানের আগের অপশন আমি বলতেছি আপনি যে স্টেপটা এখানে ড্র করছেন সেটা তো আপনার হচ্ছে যে দুইটা পেজে মনে হচ্ছে যে না না আপনি খেয়াল করেন না, আপনি ভালো করে আমার ভিডিওটা দেখেন। ঠিক আছে, কোন দুটা পেজ হয় না, একটা পেজ এখানেই আঁকতেছি আমি। হ্যাঁ, আর কোন না লেভেল তো আলাদা আছে আমাদের এখানে, কিন্তু 3টা লেভেল, একটা হচ্ছে বেজ লেভেল, আরেকটা হচ্ছে 5 ফিটের লেভেল, আরেকটা হচ্ছে যে পার্কিং লেভেল। 3টা লেভেল, এইটা একটা আঁকছি, এই লেভেলে একটা আঁকছি, উপরের লেভেলে একটা আঁকছি, 3টা লেভেল আমরা কাজ করছি। এইটার সাথে এটা কানেক্ট করেছি, এটার সাথে এটা কানেক্ট করেছি, কেমন এইটা কানেক্ট করেছি। দেখেন এটা যদি কোনো জায়গায় না বুঝেন আমার এই ভিডিওটা দেখে, সিঁড়িটা কিন্তু জটিলতা আছে কিন্তু সিঁড়ি আঁকতে। এখন আরেকটা বড় একটা কাজ আপনাদের রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি সেটা বলছি এখানে তো এখন এই যে আমরা একটু কাজ করছিলাম স্ল্যাব এবং এই এইগুলো আছে না, এদিকে যেগুলো আছে না এই প্ল্যান এই স্ল্যাবের এসিনো না স্যার, এটা কোন অপশনে গেছে একটু না, কোনো অপশনে যায়নি এই ফ্লোরে এইটা, এটা তো বেজে তো কিছু থাকবে না, বেজে তো আমি কিছু রাখি নেই। ওখান থেকে হচ্ছে যে এই যে আপনি বেসটা দেখেন, আপনি বেস, এই যে এটা বেস, আমি আমরা ওটাই বলছিলাম এটা তো বেস। তারপর হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি, তারপর হচ্ছে রেফারেন্স প্লেন, এই যে রেফারেন্স প্লেন, এই যে এটা রেফারেন্স প্লেন। ওকে, এর উপরে যান পার্কিং লেভেল। হ্যাঁ আমি সেটাও হ্যাঁ, পার্কিং লেভেল 3টা তো লেভেলের সাথে জড়িত। আপনি যখন ফার্স্ট ফ্লোরের থেকে সেকেন্ড ফ্লোরে সিঁড়ি একটা যাবেন তাও তো 3টা লেভেল। হ্যাঁ, আচ্ছা এখন এইটা আমরা করে ফেললাম তাই না, কিন্তু আমাদের একটা জিনিস দেখেন আপনি, সেটা হচ্ছে যে আপনাদের কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন, কিন্তু ওই যে উনি প্রশ্ন করতেছে কিন্তু ওনার প্রশ্নটা ওনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। যা মনের ভিতরে আসবে তাই আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এর পরে যদি না হয় তাহলে কিন্তু আপনাদেরকে বাসায় বসে এই ভিডিওটা আবার দেখতে হবে, কেমন। এর মাঝখানে ফ্লাইট দুইটার জায়গায় তো ভয় কাটার আছে, সেটা কি হবে না? সিঁড়িতে ভয় টাকার আমরা স্ল্যাবের সব জায়গার মধ্যে এখানে তো সব জায়গার মধ্যে আছে, কি আছে, যেমন লিফট রুম তো ভয় টাকার আছে, আমরা তো সেখানে স্ল্যাব হবে, আবার সামনে একটা ভয় আছে এই জায়গায় বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হবে, এই জায়গায় একটা স্ল্যাব হবে। গুড পয়েন্ট, খুব ভালো জিনিস ধরছে। এই জায়গায় তো একটা স্ল্যাব আমাদের হবে। হ্যাঁ, এখানে একটা স্ল্যাব হবে না, একটা স্ল্যাব হবে তো। এটা আপনি বলছিলেন ল্যান্ডিং আকারে স্টেয়ারের সাথে এটা এই যে আমি এখন দিয়ে দিব, যেহেতু দিই না এখন, আমরা এখন এটা দিয়ে দিব। ঠিক আছে, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু একটা আপ ডাউন আছে।
এইটা যদি এই স্ল্যাব এই স্টিয়ারের সাথে ওয়েস্ট স্ল্যাবের সাথে এটা কানেক্টেড, বাট এইটা কিন্তু ওয়েস্ট স্ল্যাবের সাথে কানেক্ট না, এটা কিন্তু এই শেয়ার ওয়ালের সাথে, সুতরাং শেয়ার ওয়ালের মিড পয়েন্টে কানেক্ট করাইতে হবে। এটা এটা ভাঁজ হবে কিন্তু একটা, এবং এই দুটো স্ল্যাবকে মার্চ করে দিতে হবে। এডিট শেল, মার্চ শেল, দেখছেন এখানে ভাঁজ হয়ে গেছে না? এই দুইটা স্ল্যাব এখন এক হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে ওই ল্যান্ডিং টুকু অংশটুকু শেয়ার ওয়ালের ডিফারেন্ট শেয়ার ওয়ালের এক্সটেন্ড করবে স্ল্যাব। এখানে তো লেভেল ডিফারেন্স, লেভেল দেখি লেভেলে থাকে। শুধু স্ল্যাবটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে শেয়ার ওয়ালের উপরে সে পড়বে। রাইট, এই 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 স্ল্যাবটা মানে ওয়েস্ট স্ল্যাবের সাথে কানেক্টেড, তাই না? আর ওইটা হচ্ছে জাস্ট এখানে এসে আমাদের এখানের সাথে কানেক্ট হয়ে গেছে। আপনারা এখানে দুটো ফ্লাইটের মাঝখানে সবগুলো আমরা এখানে ইয়ে করা আছে, ড্র করা আছে, লেয়ার আছে। কিন্তু এই যে দুটো ফ্লাইটের জায়গাগুলোতে ইয়ে করে গেছে, দেখেন আপনি 3D তে দেখেন না, বয়েড কোথায়? না আপনি ল্যান্ডিং আমার স্ল্যাব করে এটা কি তাহলে ওই ওয়েস্ট স্ল্যাব পর কারণে ওটা কি শো করবে না? এখন দেখেন একটু, না সেখানে হচ্ছে স্যার, আমি সেটা এখানে বলতেছি, এখানে কি শো করবে না? দেখেন কোথায়? এই যে এই জায়গাটা মতো দুইটা ফ্লাইট বিষয়। ও আচ্ছা, শো করবে না, ইটেপসে শো করবে না। আচ্ছা, ইটেপসে আপনাকে এখানে 3D তে এসে দেখতে হবে। ইটেপসে 3D তে ওয়েস্ট স্ল্যাবটা দেখাবে না আপনাকে, দেখছেন? আপনাকে এইভাবে দেখতে হবে, বাট আপনি প্ল্যানে টপ ভিউতে দেখবেন না, যদি আমরা ইয়াতে কিন্তু দেখি, তাই না? তাহলে আপনার দেখা যায়, কিন্তু বাট এখানে 3D তে দেখা যাবে, 2D তে দেখা যাবে না। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা আমাদের করতে হবে, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা আমাদের আসলে কি হলো, গাড়ি পার্কিং এর ফ্লোর। এর উপরের যে ফ্লোরটা, সেটার কি অবস্থা সেটা আমরা একটু দেখে নিই। এখন এইটা কি করবেন, এটাও তো এই গাড়ি পার্কিং এর উপরের ফ্লোরটা, যেটা এর উপর থেকে হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্লোর শুরু, তার মানে এটার রেপ্লিকেট করে আপনাকে কি করতে হবে, উপরের তলা নিয়ে যেতে হবে। তাহলে এডিট, এই ফ্লোরটা আপনি সিলেক্ট করলেন, করে এডিট রেপ্লিকেট স্টোরি, পার্কিং লেভেল থেকে ফার্স্ট ফ্লোর লেভেল। ওকে, আমরা এখন একটা ফ্লোর তুললাম। ওকে, দেখেন না, এটা আমি জাস্ট আপনাদেরকে ইয়া করার জন্য। আপনাদের এই যে ইয়া করার জন্যই আমি দেখাচ্ছি এখানে। তাহলে আমরা ফার্স্ট ফ্লোর, এইটা কিন্তু পার্কিং ফ্লোর, এটাও কিন্তু পার্কিং, দুইটা ফ্লোর পার্কিং, গ্রাউন্ড ফ্লোর প্লাস বেসমেন্ট পার্কিং। এর উপর থেকে কিন্তু এটা আসলে কি হবে, রেজিডেন্সিয়াল শুরু হবে, তাই না? রেজিডেন্সিয়াল শুরু হবে। এখন এই রেজিডেন্সিয়াল শুরু করতে গেলে আপনার দেখতে হবে যে কোনো জায়গায় ক্যান্টিলিভার বের হচ্ছে কিনা। ক্যান্টিলিভার যদি বের হয়ে যায়, ক্যান্টিলিভার যদি বের হয়, আচ্ছা এই কলামটা তো বিমটা তো আমি অ্যাড করে ফেলতে পারি, তাই না? এখানে একটু হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে বেসমেন্টের রুফ এবং গ্রাউন্ড ফ্লোরের দুইটা হচ্ছে যে কলাম পজিশন, সরি বিম পজিশন ট্র্যাক করতে হবে, সেটা আলাদা করে কি আমার প্ল্যান কি আঁকতে হবে? অবশ্যই আঁকতে হবে, কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরের বিম পজিশন, ফার্স্ট ফ্লোর বিম ইজ সেম, টিপিক্যালি গিয়ে গন্ডগোল হবে, না তাই না? যদি আমার এখানে হয় অবশ্যই আঁকতে হবে, হ্যাঁ হইতে হবে, হইলে আপনি আঁকবেন। সেক্ষেত্রে কি এই পেজ এখানে হ্যাঁ এখানে আঁকবেন, মানে এই ফ্লোরটা যখন আপনি যে লেভেলে কাজ করবেন, শুধু সেই লেভেলে কাজ করবেন, সবসময় ওয়ান স্টোরি, নট অল স্টোরি দিবেন। এই যে ওয়ান স্টোরি সবসময় থাকবে, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, কিন্তু সবসময় ওয়ান স্টোরি দিয়ে আপনাকে কাজটা করতে হবে। তাহলে এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে তো আর বেসমেন্টে ঢোকার, গাড়ি রাখার কোনো বিষয় নাই, এটা কিন্তু ইয়া হয়ে কি হয়ে যাবে, এটা ডিলেট হয়ে যাবে।
তাহলে এই কলামটাও ডিলিট হয়ে যাবে, তাই না? আমি তো একই ইয়েতে স্যার কাটতেছিলাম, তাই তো আগেরটা তো থাকতো না। হুম। আগের যেটা প্ল্যান ছিল, ওটা প্ল্যান ছিল ওটার মধ্যে তো ওটার মধ্যেই তো কাজ করতেছে, ওটা থাকতো, ওটা তো রাখতেছে। ও আচ্ছা, সরি, বলেছে তাহলে। এটা কি করতে হবে? হ্যাঁ, এই উপরটাতে কাটবো, এই যে এটাতে, এই যে ফার্স্ট ফ্লোর প্লেয়ার এটাতে কাটতে হবে। নাকি ওই ট্রিম দিয়ে সেম কাটা যাবে তো? ডিলিট করে দেবেন, ডিলিট। এখন দেখেন, একশো দিলে হয়তো বুঝবেন আরো ভালো। আচ্ছা, আমরা এটা মনে ভুল করছি, এটা স্টেয়ার স্ল্যাব ডিফাইন করে দিছি। তাহলে এটা সিলেক্ট সাইন শ্যাল স্ল্যাব সেকশন 6.5, ঠিক আছে? এরকম যদি ভুল করি তাহলে এভাবে সিলেক্ট করে, এইগুলো কিন্তু স্টেয়ার স্ল্যাব গুলো কিন্তু নীল কালার, আর 6.5 হচ্ছে। এই যে এই জায়গাটায় বোঝানোর জন্য মূলত আপনাদেরকে ডাকতেছি, হচ্ছে 3D তে দেখেন, এই যে গাড়ি যেদিকে ঢুকবে, তাহলে এই যে দেখছেন, এখন আমি যদি বিমটা কাটতাম গাড়িটা ঢুকতো না। বিমটা কিন্তু এখানে কিন্তু একটা বিম দিতে হবে, যদি আপনি এটা একটা লং কলাম ডিজাইন করতে হবে, এইখানে কিন্তু একটা কলাম আসে নাই। এই কলামটা আমাদের এই এই স্ল্যাবের উপরে চাইলে আপনারা এখানে একটা এই কলামটা কন্টিনিউশন করে এখানে দিতে পারেন, এই কলামটা কন্টিনিউশন করে কিন্তু দিতে পারবেন, দইয়ের দরকার নাই। আমরা চাই না যে এই কলামটা ইয়া হোক, এখানে জাস্ট একটা ব্রিক ওয়াল দিয়ে ইয়া হবে। আর যদি মনে করেন যে এখানে তুলবেন তাহলে এটা তুলতে পারেন। কিভাবে তুলবেন? ফার্স্ট ফ্লোর, এই যে কলাম, এই কলামটা কি উঠবে? উপরের তলায় উঠবে, রেপ্লিকেট স্টোরি ফার্স্ট ফ্লোর লেভেল, দেখছেন? ওই ওই কলামটা উপরে উঠে গেছে। তাহলে এইটা আপনারা প্ল্যানে সিলেক্ট করে রেপ্লিকেট দিয়ে উপরের তলায় আপনারা গেলেন। এখন যে কাজটা আপনাদের করণীয় কাজ, সেটা সেটা হচ্ছে যে এই লেভেলটা তো আসলে রেসিডেন্সিয়াল লেভেল, তাই না? এখন থেকে কিন্তু শুরু। তাহলে এখানে কিন্তু আপনার ব্রিক ওয়াল আছে না, পার্টিশন ওয়াল, এই পার্টিশন ওয়াল গুলো আপনাকে ড্র করতে হবে, এই পার্টিশন ওয়াল গুলো ড্র করতে হবে। তো পার্টিশন ওয়াল ড্র করার জন্য আপনাকে কি করতে হবে? নাল লাইন, নাল লাইন আঁকতে হবে, নাল লাইন আঁকতে হবে। এই নাল লাইন এঁকে আমরা ওই লাইনগুলোতে পার্টিশন ওয়াল লোডগুলো দিব। তাহলে আপনারা দেখেন, সেটা হচ্ছে যে এই বিমটা, এই ভয়েডটা কিন্তু শুরু হবে কোথা থেকে? এর উপরের ফ্লোর থেকে, সেকেন্ড ফ্লোর লেভেল থেকে কিন্তু স্ল্যাবের কিন্তু ভয়েড শুরু হবে। সো এই ভয়েডটা আসবে, এখানে একটা ভয়েড আছে, এই ভয়েডগুলো সেকেন্ড ফ্লোর লেভেল থেকে, নট ফার্স্ট ফ্লোর। এই বিল্ডিং, এই ইয়াতে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো আপনারা ড্র করবেন, এবং এখানে একটা পার্টিশন ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভার, এই যে বারান্দাগুলো ক্যান্টিলিভার, তাই না? তাহলে বারান্দাটা ক্যান্টিলিভার আঁকতে হবে আপনাকে। বারান্দাটা আঁকতে গেলে আপনাকে গ্রিড লাইন লাগবে, গ্রিড লাইন লাগবে।
গ্রিড লাইন আমার চলে আসছে। তাহলে এই গ্রিড লাইন থেকে আমার এই বারান্দাটা কতটুকু দূরে? 65 দূরে। এবং আমার মনে এক্সাক্ট এগুলো পুরোটাই এই দূর পর্যন্ত পুরোটাই হচ্ছে কি স্ল্যাব, এখানে টয়লেট আছে, এখানে বারান্দা আছে, দ্যাট মিনস পুরোটার উপরে আপনার লোড আছে। সো 65 উপরে এইদিকেও 65। তাহলে এখান থেকে কি করতে হবে আপনাকে? এই ফার্স্ট ফ্লোর লেভেলে এসে বারান্দা আঁকতে হবে। ড্র জয়েন্ট অবজেক্ট, ওয়াই এর দিকে 65, 65। তাহলে এখন একটা ক্যান্টিলিভার স্ল্যাব আমাদের ড্র করতে হবে। এটা তো আমি টিপিক্যাল প্রসেস হয়। টিপিক্যাল ফ্লোরে যাচ্ছে আর কি, আস্তে আস্তে, এখনো যায় নাই। এটা এই স্ল্যাবটার উপরে মানুষজন বলবে, এর উপরে যে ছাদটা হবে সেটাই হচ্ছে যে ভয়েড সহ ছাদ, ভয়েড ছাড়া ছাদ হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের উপর। গ্রাউন্ড ফ্লোরের রুফ। এখানে একটা ঠিক আছে, এইভাবে করে আপনাকে আঁকতে হবে স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব। কারণ আরো অনেক কিছু আছে ক্যান্টিলিভার স্ল্যাবে, দেখতে হবে। এদিকে সামনের দিকে ক্যান্টিলিভার আছে, এই সাইডে কিছু কিছু জায়গায় আছে, এগুলো আপনারা ওমিট করে যান, এগুলো অতটা ইয়া না। বাট এই জায়গাতেও কিছুটা স্ল্যাব বের হচ্ছে, তাই না? এই জায়গায় একটা স্ল্যাব বের হচ্ছে, এই জায়গায়, এই জায়গায় একদম এই পর্যন্ত, এই কলাম পর্যন্ত। এইদিকেও স্ল্যাব আছে, কিন্তু বারান্দা আছে। আপনার এটা খুবই কম, 3 ফিট। চাইলে আপনারা আঁকতে পারেন, না হলে ইগনোর করে যেতে হবে। আঁকা দরকার, তখন দেখা যাচ্ছে কি এটা এত বেশি কম যে এটা হয়তো দেখা যাচ্ছে কি ছোট খাটো ওমিট করে যেতে হয় আর কি। তাহলে এখানে কত আছে? এদিকে প্ল্যানটা ফুল মাথার ভিতরে ঢুকে ফেলতে হবে, প্ল্যানটা আপনার মাথার ভিতরে ঢুকে ফেলতে হবে, নাহলে আপনি মডেল আঁকতে পারবেন না। হ্যাঁ, 35। তাহলে এখান থেকে 35 আমরা যাব ডিফাইন ড্র জয়েন্ট অবজেক্ট -35, -35। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইভাবে করে আপনার যত ক্যান্টিলিভার আছে সব ক্যান্টিলিভার রাখতে হবে। ক্যান্টিলিভার রেখে আপনার এখানে ড্র করতে হবে হচ্ছে ওয়ালগুলো, এই যে ব্রিক ওয়ালগুলো, নাল লাইন ড্র করতে হবে। তাহলে কেন ব্রিক ওয়ালটা এই সাইডেও আছে, এই সাইডেও আছে, তাই না? আর বারান্দার যেটা রেলিং আছে সেটাও ব্রিক ওয়াল হিসেবে ধরে নেবেন আপনারা। একে কিভাবে লাইন আঁকবেন? কি এই যে এখানে নাল লাইন আঁকবেন, এখান থেকে এক দূর, এটা এইটা, এখানে কিন্তু ব্রিক ওয়াল আছে, ঠিক আছে? তারপরে মাঝখানে যদি কোনো ব্রিক ওয়াল থাকে সেটা ধরে 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 ব্রিক ওয়াল আঁকবেন। যেমন এখানে একটা টয়লেটের ব্রিক ওয়াল আছে, এই ব্রিক ওয়াল গুলো যেখানে বিম আছে সেখানে আঁকার দরকার নাই। না আসুক, অসুবিধা নেই, কিন্তু আমরা ধরে নিব যে এই ব্রিক ওয়ালটা এই পুরোটার উপরে, কারণ আজকে না বারান্দা, এবং ক্লায়েন্ট যদি মনে করো যে এটা যদি ব্রিক ওয়াল করে দেয়, বারান্দা রুমের ভিতর ঢুকে ফেলে, তখন আপনি কি করবেন?
যেমন ডোর পজিশনে যেগুলো এখন পুরোটা টানা ধরতে হবে একবার। হ্যাঁ, টানা ধরতে হবে, ডোর পজিশন গুলো ব্রিক ওয়াল ধরতে হবে। ডোর পজিশন যেগুলো আছে এগুলো আমরা ব্রিক ওয়াল হিসেবে ধরে নিব, কারণ কোনো সময় যদি ডোর পজিশন চেঞ্জ করে, এই জন্য ডোর পজিশন গুলো আমরা ওয়াল ধরে নিব। এখানে যেগুলো আমি একটা দেখাচ্ছি, তাহলে বুঝতে আপনার কনফিউশন দূর হবে। আরেকটু বলেন। বিভিন্ন শেপের তো আছে এখানে ওয়ালগুলো, সেক্ষেত্রে করণীয় বিভিন্ন শেপের, এই যে যেমন এখানে শার্প হয়ে গেল, এই যে মাঝখানে ওয়ালটা এটা কিচেনের পাশে কিচেন এই পাশে এ পাশে, হ্যাঁ, কিচেন ওয়াল ওয়াল। ও মানে ওয়ালের থিকনেস বেশি হয়ে গেছে। যেমন এখানে এই যে হ্যাঁ, সেক্ষেত্রে করণীয় আচ্ছা, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি স্ট্রেট একটা ওয়াল টেনে দিবেন। ওয়াল টেনে দিবেন, এখন ওয়ালটা একটু বাঁকা হইলেও নাকি পজিশন নড়লেও কি তাতে কি এসে যায়, ওয়াল তো আছে, লোডটা তো ওই জায়গায় আছে, হয়তো এখান থেকে এখানে হবে আর কি। আপনি তো একজ্যাক্ট এরকম হবে দরকার নাই, কিন্তু আপনি এখানে একটা ওয়াল টেনে দিবেন, এখন তো এখানে একটা ওয়াল টেনে দিবেন, ঠিক আছে? হিসাবটা করবো না গ্রিন লাইন হিসাব, গ্রিন লাইন না, মানে হচ্ছে যদি আপনি স্যার মনে করেন যে এখানে আপনি যে কনফিউশন, যেমন এখানে একটা বিপ পড়ে গেছে, এই লিপ করে সামনে, তাই না? এই লিপ করে এটা, এখানে যে যদি কোনো ওয়াল থাকে, এটা আপনাকে ওমিট করতে হবে। যদি বিম পড়ে যায়, এখানে আপনার ওয়াল আঁকার দরকার নাই, কিন্তু এটার পরে এই দেখো এই জায়গায় একটা ওয়াল আছে, তাহলে এটা আপনাকে আঁকতে হবে। কিভাবে আঁকবেন? এই যে এখানে পয়েন্ট নেবেন, এই ওয়ালটার সেন্টার নেবেন 58। আচ্ছা যাই হোক, মানে সেন্টার একদম ইয়ে হবে দরকার নেই, 58 যাই 56 হবে, কোনো অসুবিধা নেই। আপনি 58 নেন বা 57, 56, ইট ডাজন্ট ম্যাটার, তো ওয়াল থাকতে হবে। এটা 1-2 ইঞ্চি আমরা ওমিট করতে চাই, হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে 58-এ কি করব, আমি একটা ব্রিক ওয়াল টেনে দিব, এই যে এখানে একটা 58-এ, তাহলে আমার এখানে একটা জয়েন্ট অবজেক্ট ড্র, জয়েন্ট অবজেক্ট 58 একটা পয়েন্ট নিব আগে, এক্স পয়েন্ট, এক্স প্লাস, পয়েন্টের এক্স প্লাস 58, এখানে একটা 58 পয়েন্ট নিব, কেমন? 58 পয়েন্ট নিয়ে এখন এখানে তো যদি টানতে চাই, তাহলে এখানে কোথায় যাবে? কোথাও যেতে পারবে না, তাই না? তাহলে এখানেও একটা পয়েন্ট নিতে হবে 58-এ। ডিফাইন ড্র জয়েন্ট অবজেক্ট এক্সে 58, এখানে একটা পয়েন্ট আসছে। এখন একটা লাইন টানেন, নাল লাইন টানেন, এইরকম একটা নাল লাইন এঁকে রাখতে হবে। এই জায়গায় আমি এই ওয়ালের উপরে কিন্তু পার্টিশনাল লোডটা দিব। আমার তো পুরো ফ্লোর, আমি তাহলে কোথায় ইয়া পাবো? বিমের গুলো না, বিমের গুলো আলাদা। বিমে যদি কোনো ওয়াল পড়ে যায়, তাহলে আল্লাহর রাস্তায় আপনাকে আঁকতে হবে না ওই জায়গায়। কিন্তু স্ল্যাবের মাঝখানে কোনো জায়গায় যদি ওয়াল পড়ে যায়, এভাবে করে নাল লাইন আঁকে দিবেন। আপনি কি স্যার এখন বলতেছেন বিম অ্যালাইনমেন্ট করা কোনো ওয়াল? না 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 না, দরকার নাই, এর বাইরে যা আছে স্ল্যাবের মধ্যে পড়ছে। টয়লেটের একটা ওয়াল আছে, টয়লেটের একটা টয়লেট বানাইছেন এই জায়গায় স্ল্যাবের মাঝখানে, এটা এদিকে একটা পয়েন্ট নেবেন, এদিকে একটা পয়েন্ট নেবেন, নাল লাইন এঁকে দেন, নাল লাইন এঁকে দেন। হ্যাঁ, এরকম স্ল্যাবের মাঝখানে যদি কোনো কিছু থাকে, তাহলে সেগুলো নাল লাইন আঁকেন। কারণ নাহলে পার্টিশন বললে আমি কোথায় লোড দিব? আমি এই জায়গায় যে একটা ইটাপসকে বলবো যে ভাই এই জায়গায় একটা তুমি লোড নাও, সে কোথায় নিবে, কোন পয়েন্টে নিবে? তাকে বলতে হবে না যে এই জায়গায় আমি একটা পয়েন্ট লোড দিচ্ছি বা একটা ডিস্ট্রিবিউটর লোড দিব, কোথায় দিব? তাকে একটা নাল লাইন দেখা যাচ্ছে, তুমি এই পথ ধরেই তুমি লোডটা দাও। ব্যাপারটা ক্লিয়ার? এগুলো লেয়ার আছে, কারণ সবগুলো একই রকম হয়ে গেলে কোনটা কোনটা হ্যাঁ, এগুলো লেয়ার আছে না, আলাদা আলাদা এই যে লাইনগুলোকে লেয়ারে। না না না, নাল লাইন, এগুলো তো নাল লাইন, এগুলো তো কোনো একটাই লেয়ার। নাল লাইন মানে নাল লাইন। আপনি দেখেন, আপনি এই যে যখনই ইয়া হবে, আচ্ছা আরেকটা নাল লাইনে আরেকটা জিনিস দেখেন, আমি আরেকটা আঁকি নাল লাইন, মানে এই টয়লেট আঁকতে চাই, এই জায়গাটা একটা নাল লাইন আঁকবো। সবসময় রেফারেন্স হবে গ্রিড লাইন থেকে, এই যে আমার গ্রিড লাইন কাছাকাছি গ্রিড লাইন এটার থেকে আমি এই ওয়ালের একটা মাঝখানে 57-এ নিলাম, ঠিক আছে? এটা 2-1 ইঞ্চি, 3 ইঞ্চি, 10 ইঞ্চি, এটা কোনো বিষয় না, ঠিক আছে? 57-এ একটা নাল লাইন যাবে, তাহলে
আর লাইন যাবে এখান থেকে 57 মনে হয় না, এই কলাম থেকে 57, এখান থেকে 57, ওকে। draw null line 57, ওকে। এখন এই লাইন একটা টানবেন, তাই তো? এখন এই যে দেখেন এখানে যদি আরেকটা পয়েন্ট না টানেন, ও পয়েন্ট দিবে আপনাকে? আপনার পয়েন্ট তো নাই, হ্যাঁ। এখন কি করবেন? এখন কি করবেন? রাইট বাটন ক্লিক করে এই যে স্ন্যাপ অপশনটা, আমরা অটোক্যাডে স্ন্যাপ অপশন পাই না, এই যে ড্র ইউজিং স্ন্যাপ অনলি, না ধরুন স্ন্যাপ অপশন, এই যে এই দেখেন লাইন এন্ডস এন্ড মিড পয়েন্ট অথবা পারপেন্ডিকুলার প্রজেকশন, এই দুটো জিনিস আপনি ক্লিক করে নেন। এখন যদি আপনি লাইন নেন, দেখছেন পারপেন্ডিকুলার একটা অপশন দিয়ে দিবে, কিন্তু দেখছেন এখন, মানে স্ন্যাপটা নিয়ে যখন আপনি ওইটা অন করে রাখলেন তখন কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন, তাইলে আপনার কাজ একটু কমে গেল। আপনি 58 এর একটা পয়েন্ট নিলে হচ্ছে, দুইটা পয়েন্ট ওদিকে আর দিতে হচ্ছে না, তাইলে একটা দিয়েও একটা পারেন, অথবা এখানেও 50 পয়েন্ট একটা দিয়ে এই লাইনটা টানতে হবে। খুব সাবধান, যদি এটা যদি উল্টাপাল্টা আঁকেন, যদি পয়েন্টে পয়েন্টে না পড়ে, ও ওয়ার্নিং করে ফেলবে। ইটেপস কিন্তু খুব মাইন্ড করে এগুলোতে, আপনি যদি পারফেকশন না করেন, উল্টা একটা জায়গায় একটা জিনিস করেন, ও মাইন্ড করে। ও মাইন্ডে কিভাবে করবে সেটা আপনি পরে বুঝবেন, যখন আরো পরের ধাপে যাবেন তখন বুঝবেন যে সে মন খারাপ করে বসে আছে, বিভিন্ন ওয়ার্নিং দিয়ে আপনার ইয়ে করতে হচ্ছে। আমাদের এই আগে ব্যাচে একটা ছেলে একদম লাস্ট ক্লাস পর্যন্ত তার মডেল মিলে যেতে পারে না, খালি ওয়ার্নিং এই করে, আবার মডেল যায়, আবার করে, আবার মডেল, আবার ওয়ার্নিং এর জ্বালা এতে মাথা চুল যাবে। স্যার আমি মনে পাগল হয়ে যাবো। তাই বললাম যে এটা এমন একটা কোর্স যেটা হয় পাগল হয়ে যেতে হবে, না হলে একদম মানে সাধু সন্ন্যাসী টাইপের হয়ে যেতে হবে, হয় পাগল হয়ে যেতে হবে আপনাকে। স্ট্রাকচার ডিজাইনার সবসময় দেখবেন একটু পাগলাটে টাইপের হয়ে যায়, কেন জানেন? করতে পাগলের মতো হয়ে যায়। হয় জীবনেও কোনোদিন এই ডিজাইন কোর্স করার পরে, মানে আপনি যদি আমার এইগুলো করে হোমওয়ার্ক করে আমার ক্লাসগুলো করে যদি আপনি আগাইতে পারেন, হয় আপনি ডিজাইনার হয়ে যেতে পারবেন আপনার লাইফে, নতুবা আপনি এটা ভয়ও আর কাছে আসবেন না। দুইটার একটা হবে আপনার। এবং আমি ড্যাম শিওর 7-8টা ক্লাসের পরে আমি খুঁজে পাবো না হোমওয়ার্ক নেয়ার আপনাদের মধ্য থেকে মাত্র হয়তো একজন আমাকে টাইম টু টাইম দিবেন। এটা আমার অতীত অভিজ্ঞতা থেকেই বলতেছি যে এটা 20 জন বা 30 জন দিয়ে শুরু হয়, যাইতে যাইতে থাকে আমার মাঝি একজন, থাকে একজন বা দুইজন, এই হয়তো তার জীবনের লক্ষ্য, সে স্ট্রাকচার ডিজাইনার হয়ে যায়, বা তার মানে ওরা ওদের ক্যারেক্টারই আলাদা হয়ে যায় তখন। কারণ এখানে প্রচুর পড়াশোনার বিষয় চলে আসে। হ্যাঁ, না এর মধ্যে থেকে 2-3 জন খুবই ভালো, আমাদের খুবই ভালো, যদি চর্চাটা তারা ধরে রাখতে পারে তারা কিন্তু আগাবে। হ্যাঁ, ওরা কিন্তু বেশ ভালো, ওরা টিম ওয়ার্ক করে, তো আলোচনা করে নিজেদের মধ্যে। আর ওই যে কথা হচ্ছে যে ওই তাবলিগের মতো আর কি, পাবলিকের মধ্যে যেমন একটা ধর্মীয় আলোচনা সবসময়ের জন্য থাকে, এই আমাদের ওইটা এরকম। যারা ডিজাইনার করে তারা এই আপনাকে এই সব নিয়েই আলোচনা, বই নিয়ে, স্ট্রাকচার ডিজাইন নিয়ে বা ইয়া নিয়ে সবসময় আপনাকে একটা আলোচনার ভিতরে থাকতে হবে, কাজ করার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, নাহলে তো আপনি এগুলো করতে পারবেন না। তাহলে দেখেন আজকে আপনাদেরকে গত ক্লাসে যা করছেন সেটা তো আপনারা করেন নাই, ওই কাজটা আছে, এবং এই কাজটা যোগ হয়ে সিঁড়ি করে আপনার বিশাল কাজ হোমওয়ার্ক জমা হয়ে গেছে। এখন নেক্সট উইকে এসে উনি বলবে স্যার তো সময় পাইনি স্যার, সরি স্যার, নেক্সট উইক অবশ্যই স্যার দিয়ে দেবো স্যার। এই কণ্ঠ শুনতে শুনতে আমি কান ঝালা পাড়া হয়ে গেছি। আমি রাত্রে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে চিন্তা করি যে এই যে পোলাপানদেরকে পড়াচ্ছি তাহলে আমার কি লাভ হচ্ছে, যদি এটা লাস্টে গিয়ে আমারই গালাগালি করবে, স্যার তো কিছুই শিখে নেই। এটা তো আমি আরো বরদোয়া হিসেবে নিচ্ছি, ঠিক আছে না? তখন বরদোয়া হিসেবে আমার কাছে উল্টা রিয়েক্ট চলে আসবে যে তো করতেছে না, আমি মনে হয় পারছি না ওদেরকে গাইড করতে। তো এই জিনিসগুলো দেখেন যে যদি আপনারা যদি করতে না পারেন আর সামনে আগানো যাবে না।
হ্যাঁ, করবো করবো করবো। আরে এটাই তো আপনারা, আমরা আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ করবো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে একটা ফলস স্ল্যাব আঁকতে হবে, এটা দিয়ে আজকে শেষ করব। এখানে একটা পয়েন্ট নেই, কেমন? টয়লেটটা তো একটা ফলস স্ল্যাব হয় না, নিশ্চয় একটা ফলস স্ল্যাব হয়। সো এই জায়গাতে একটা পয়েন্ট নিতে হবে। মনে করেন এই দূর পর্যন্ত আমরা একটা ফলস স্ল্যাব আছে 133-এ, এখানে ড্র জয়েন্ট অবজেক্ট ওয়াই এর 133 ইঞ্চি ওয়াই পজিটিভ, না 133 কি হবে এরকম না, না এইটার থেকে 133 হবে, এর থেকে 133 না, আসলে এখান থেকে 104, এই এটার থেকে 133, ঠিক আছে। এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে এটা ডিলিট করে দেন, কেমন? 104 ড্র জয়েন্ট অবজেক্ট 104, এটা এখান থেকে হচ্ছে না, তাহলে কি হবে? এখানে একটা নাল লাইন আঁকতে হবে, একে একটা নাল স্ল্যাব আঁকতে হবে। নাল স্ল্যাব, নাল স্ল্যাব মিনস হচ্ছে ফলস স্ল্যাব। এটা কিভাবে আঁকতে হবে? এই যে স্ল্যাবটা, আর এই স্ল্যাবটা কখনোই, আমি বললাম যে কোনো স্ল্যাব অবশ্যই বিমের চারপাশে থাকবে, ওকে ক্রস করলে কিন্তু মাইন্ড করবে। তাহলে এই যে স্ল্যাবটা এইভাবে করে এইভাবে আঁকতে পারবেন না কিন্তু, আবার এইখানে করে, ও সরি 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 সরি, এই যে স্ল্যাব, এই নাল স্ল্যাব, এই যে নান স্ল্যাব, এরকম একটা নাল স্ল্যাব আঁকতে হবে। এটাই হচ্ছে যে ফলস স্ল্যাব। 5 ফিটের মাথায় একটা টয়লেটের উপর একটা স্ল্যাব হবে না, ওই ছাদটা হচ্ছে, হ্যাঁ কলমের বাইরেই তো, কেন? কোথায়? হ্যাঁ, আচ্ছা কলমের বাইরে পর্যন্ত আসবে, তাই না? হ্যাঁ আসুক না, অসুবিধা নেই। এটা এটা তাহলে হ্যাঁ করেন না, অসুবিধা নাই, আর একটা স্ল্যাব করেন। না এটা কিন্তু দুটো স্ল্যাব করতে হবে কিন্তু, দেখেন এই মাঝখানে বিম পড়ে গেছে না, যদি কোনো কারণে এইটা এই কলামটা ধরে একসাথে আঁকেন তাহলে আপনাকে ও মাইন্ড করবে। এই যে এখানে ধরে যদি এখানে করে একবার স্ল্যাব আঁকেন তাহলে কিন্তু হবে না, এখানে দুটো স্ল্যাব আঁকতে হবে 7 ফিট লেভেলে। হ্যাঁ একসাথে, কিন্তু আমাদের তো আর কোনো লেভেল নাই, কিন্তু লোডটা তো আছে, এই জন্য এরকম একটা নাল স্ল্যাব আমাদের এই স্ল্যাবের মধ্যেই আঁকতে হবে। না এটা তো আলাদা একটা স্ল্যাব, আমার লোড এখানে কেন হবে না, এটা যখন লোডের সেকশনে যাব তখন বুঝবেন কেন এই কাজটা করতেছি, এখন বুঝতে পারবেন না। আমি যেভাবে বলতেছি সেভাবে আঁকেন, এটার ইম্প্যাক্টটা পরে আমি পরে না 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 না, এটাই তো ইটাপসের ঝামেলা। বিমের উপরে কোনো স্ল্যাব যাইতে পারবে না, বিমকে টপকায় কোনো স্ল্যাব যাওয়া না। এই যে বিম পড়ে গেছে না মাঝখানে একটা, না 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 বাস্তবতা আর হয় না, বাস্তবতা আমরা একই করি, কিন্তু এটা বলতেছে আমাকে তুমি বিমের উপর দিয়ে চালাইতে পারবা না, করলে আমি মানে আমি ওয়ার্নিং দিব। সো এই জন্য আমাকে দুইটা স্ল্যাব এখানে করতে হবে, এটা মেইন স্ল্যাব আর এটা নান স্ল্যাব, এটা ফলস স্ল্যাবের জন্য। এইভাবে করে পুরো প্ল্যানে যেখানে লাইন আছে, যতগুলো ফলস স্ল্যাব আছে, যতগুলো আছে ফলস স্ল্যাব গুলোকে নাল স্ল্যাব, যতগুলো লাইন আছে নাল লাইন, একে পুরো ক্যান্টিলিভার থাকলে ক্যান্টিলিভার, আমি তো একটা দেখাইছি, ক্যান্টিলিভারের আশেপাশে নাল লাইন দিয়ে দিবেন, নাল লাইন, কারণ এখানে তো পার্টিশন আছে, আপনি রেলিং হবে, সে ধরে নিবে যে ব্রিকল হবে, আপনি লোড সবসময় বাড়াই দিবেন এখানে, মনে করবেন কারণ এই যদি কোনোদিন এইটা স্ল্যাবটা বানায় যদি ইয়া করে দেয়, আবার এখানে মনে একটা টয়লেটও আছে, এই জায়গায় একটা টয়লেট আছে, এই টয়লেটটা বানাইতে হবে কিন্তু ফলস স্ল্যাব দিতে হবে ওই জায়গায়, টয়লেট আছে কিন্তু একটা এই জায়গায়, এই দুইটা টয়লেট, সেই দুইটা টয়লেটের ওয়াল বানাবেন, স্ল্যাব বানাবেন,
স্ল্যাবগুলো নাল স্ল্যাব, নাল লাইন। যা করে আছে যে পজিশন, হ্যাঁ, যে যে পজিশন আছে ওই পজিশনে আরেকটা একটা ফলস স্ল্যাব আঁকবেন, মানে টয়লেটের লোকেশনটা ফলস স্ল্যাব দ্বারা আবদ্ধ করবেন। এক্স ওয়াই মার্ক নেবেন, ড্র জয়েন্ট অবজেক্ট দিয়ে 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 প্রত্যেকটা ইয়া ধরে 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 এই প্ল্যানটা ড্র করতে হবে। ক্লিয়ার? কাজটা একদম ইজি। কেমন? আমার মনে হয় আপনাদের বেশি সময় লাগবে না, একবারে বসে ধরেন যদি 1 ঘন্টার ভিতরে আমার মনে হয় হয়ে যাবে। এগুলো বসলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? বসলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তাহলে শেষ। আমরা এইটা উচ্চাইতে পারলে আপনার কাজ শেষ, আপনি অনেক পারেন। 50% হিসাব শিখে যাবে, 50%। হ্যাঁ, আজকে ক্লাস পর্যন্ত যদি আপনি আঁকতে পারেন 50% আপনার হিসাব জানা শেষ। আমি কিভাবে এটা ফাইলটা দিতে বলছিলাম যে একটা E2 ডট ই2 কে ফাইল, ডট ই2 কে ফাইল, এখানে যেমন এই যে ফাইল এক্সপোর্ট, এই যে এটা ডট ই2 কে ফাইল, এখানে একটা সেভ হবে, এখানে একটা সেভ করবেন, এখানে সেভ করবেন, এইটাই করে আমার পাঠা দিবেন। হ্যাঁ, আর ওরা কি করবে, ওরা ইডিপি ফাইলটা পাঠাবে, যে আমার ভার্সনের 21-এর, আমার শুধু 21, এই যে 21-এর লোয়ার ভার্সন, তাহলে ডট ইডিপি ফাইল। আর যদি আপার ভার্সনে করেন তাহলে ডট ই2 কে ফাইল। ওকে, খোদা হাফেজ, বাংলা জিন্দাবাদ। একজন বলছে সপ্তাহে 2টা ক্লাস করলে অবস্থা গেছে, সময়টা মেইন বিষয়, এগুলো নাইলে পুরো সন্ধ্যা থেকে বসতে এক রাত হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমার 500 জন বাংলা কাজ করতেছে, সারাদিন রাত না, কাল করে স্কিলতে এই কাজগুলো রাত 3টার পরে 5টা পর্যন্ত শেষে স্ল্যাবটা দিতে হয় না, কারণ আর সকালে আবার হয়ে যায়। কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনি কি দেওয়ার পরে কিন্তু 2-3টা ক্লাস যাওয়ার পর আপনাকে পেইন লাগবে, আমার আর বিরক্ত লাগবে তখন। আমার তখন আপনি করতে পারবেন না। ওকে।